এখন স্যার তারা মানে বারবার আমরা যে বাজিং ওয়ার্ডটা শুনতেছি, উপদেষ্টা মাহফুজ আলমের কাছেই সর্বপ্রথম আমরা শুনছিলাম যে একটা নতুন বন্দোবস্তের বাংলাদেশের কথা বারবার তারা বলতেছে। এমনকি আপনি যদি নাহিদের বক্তব্য শোনেন বা সমন্বয়কদের থেকে পরবর্তীতে এনসিপি পার্টিতে যারাই এসেছে ওরা বারবার নতুন বন্দোবস্তের কথা বলতেছে। বাট আসলে জি। আমরা অ্যাজ এ সিটিজেন আমরাও কিন্তু অনেক শঙ্কিত যে এই শব্দটার আসলে মানেটা কি, যে নতুন বন্দোবস্ত মানেটা কি, বা আসলে কি মানে কি বোঝাতে চাইছে, বা আমরা আসলে তারা কি করতে চাইছে, মানে এই নতুন বন্দোবস্তটাকে আজও তারা ক্লিয়ার করতে পারেনি। বাট আমি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি লিডার আপনাকে এই প্রশ্নটা করব না, বাট রাদার অ্যাজ এ পলিটিক্যাল সায়েন্টিস্ট, মানে আপনি যদি যেহেতু আপনি আন্দোলনের একদম রাজপথে ছিলেন বা আপনি এখনো রাজনীতিতে, আপনি আপনি কিভাবে দেখতেছেন আসলে মানে মানে নতুন বন্দোবস্তটা বলতে এরা আসলে কি বোঝাতে চাইছে? দেখ- অলরাইট, থ্যাংক ইউ স্যার আমাদের সাথে জয়েন করার জন্য আজকের পডকাস্টে। এখন আজকের এই পডকাস্টে আমরা বাংলাদেশের বিভিন্ন সমসাময়িক যে রাজনৈতিক ইস্যুগুলো চলছে আমরা এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এবং আম, বিশেষ করে আপনার এবং এনডিএম এর যে ফিলসফিটা আছে বর্তমান পরিস্থিতি নিয়ে বা পলিটিক্যাল চিন্তাভাবনা আছে সেগুলো সম্পর্কে স্যার আমরা জানার চেষ্টা করব। সো স্যার, যেটা বলতেছিলাম আমরা আলোচনা করতেছিলাম যে বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে আপনার কি মনে হয় যে আমরা আসলে কত দূর আগাতে পারলাম, আমরা যদি 6-7 মাসের যে আমরা যে বিপ্লবটার কথা বলতেছি বা স্বাধীনতার করে নতুন করে বলতেছি, সো স্যার এই জায়গাটাতে আসলে আমরা কতটুকু আমাদের পৌঁছাতে পারলাম, বা এই মুহূর্তে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি কি অবস্থা বলে মনে করছেন স্যার? থ্যাংক ইউ আরমান, থ্যাংক ইউ শাফি। আহ, প্রথমত, আহ, গত জুলাই অগস্টের আন্দোলনের সফলতা পাবার পর আমরা অনেক উৎসাহের সাথে এবং উত্তেজিত হয়ে এটার অনেক নামকরণ করেছি। আমরা এটাকে স্বাধীনতা 2.0 বলেছি, আর অনেক কিছু বলেছি, বিপ্লব বলেছি, অনেক কিছু বলেছি, এবং তখন উৎসাহের সাথে বলেছি। কিন্তু পরে একটা রিয়েলাইজেশন আমাদের ভিতরে এসেছে যে আমরা নামকরণ কিভাবে করি সেটার একটা বড় রাজনৈতিক ইম্প্যাক্ট থাকে। বাংলাদেশের স্বাধীনতা 71 সালে এসেছে এবং বিশাল একটা যুদ্ধর মাধ্যমে এসেছে। এখানে ভুলে গেলে চলবে না যে যুদ্ধ কিন্তু আমরা একবারই করেছি, 71 সালে। 9 মাসের যুদ্ধ, অনেক ফ্যাক্টর ছিল, অনেক কিছু ছিল, বাট এটা প্রপার যুদ্ধ ছিল, মানে প্রপার বিপ্লব, রেভলিউশন সেটা ছিল। সো যখন আমরা উৎসাহী হয়ে অন্য কোনো কিছুকে আমরা একইভাবে ইন্ডিপেন্ডেন্স বা রেভলিউশন বা বিপ্লব বলি, তখন আবার অনেক মহলে একটা ভুল চিন্তা বা একটা একটা এরনিয়াস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফ্যাক্টস তৈরি হয়। তখন মনে হয় যে ওটা আর এটা তাহলে এক, বা ওটা আরো পিছে ছিল, এটা আরো সামনে, মানে এটা অনেক আরো 50 বছর পুরাতন, এটা মাত্র হয়েছে, তাহলে এটার গুরুত্ব আরো বেশি। এই জি স্যার, কারণে মানে আসলে নতুন করে এটাকে ব্যবহার করা যাবে। জি, জি, জি। তো এই কারণে আমি নিজেও অগস্ট মাসে যে শব্দগুলো ব্যবহার করেছি এবং অনেক উৎসাহের সাথে করেছি, যে সত্যি কথা, আজকে আমি অনেক সাবধানতা বজায় করি ওই শব্দগুলো ব্যবহার করা থেকে, যেন এ ধরনের কোনো ধরনের ভুল ধারণা সৃষ্টি না হয়। এগেন, স্বাধীনতা যুদ্ধ, 71-এর স্বাধীনতা যুদ্ধ মহান, 71-এর স্বাধীনতা যুদ্ধ কেন মহান? কারণ ওটার মাধ্যমে কিন্তু বাংলাদেশ দেশ হিসেবে সৃষ্টি হয়েছে, এবং একই সাথে ওটা আসলে একটা যুদ্ধ ছিল, যেখানে আর কি আপামর বাংলাদেশের জনগণ বা তরুণেরা বন্দুক তুলে নিয়ে অন্য একজনের দিকে তাক করে গুলি করেছে এবং তারা গুলি খেয়েছে। একটা যুদ্ধ, একটা আন্দোলন না, কিন্তু একটা যুদ্ধ। আহ 24 সালের জুলাই অগস্ট এটা আন্দোলন ছিল, গণ আন্দোলন ছিল। অ্যাজ ফার অ্যাজ আন্দোলন গোজ, মানে মুভমেন্ট গোজ, আন্দোলন ইংরেজি মুভমেন্ট হিসেবে, অ্যাজ ফার অ্যাজ মুভমেন্টস গো, এটা বিশাল মুভমেন্ট ছিল। বাংলাদেশে অনেক বড় বড় মুভমেন্ট হয়েছে, 90-এ গণ আন্দোলন হয়েছে, এর আগেও গণ আন্দোলন হয়েছে, পরেও হয়েছে, কিন্তু সবচেয়ে বড় গণ আন্দোলন 24-এর জুলাই অগস্ট ছিল। এটা মানতে হবে, সবচেয়ে বড় গণ আন্দোলন। কিন্তু গণ আন্দোলন আর বিপ্লব দুটো ভিন্ন জিনিস। এটা জাস্ট ক্লারিফিকেশন আমি নিয়ে নিলাম। এরপরে এখন আমরা আলোচনা করি। এই আন্দোলনটা আমাদের বিশাল প্রাপ্তি ছিল, এবং এই গণ আন্দোলন কিন্তু আপামর জনগণের আন্দোলন ছিল। যেহেতু আমরা একসাথে কাজ করিও আপনাদের এই পডকাস্টের বাইরেও, তো সেই হিসেবে আপনারা খুব ভালো করে জানেন এই গণ আন্দোলনের সাথে আমি নিজেও কতটা সম্পৃক্ত ছিলাম। আপনারা তো বিদেশে থেকে যতখানি সম্পৃক্ত থাকা যে আপনারা ছিলেন সেটা সম্বন্ধে আমি খুব ভালোভাবে আমি পরিচিত, আপনাদের অ্যাক্টিভিটির সম্বন্ধে। এবং জিপিআর, যেটাতে আমরা একসাথে আছি, ওই জিপিআর রিলেটেড আপনারা কতখানি কাজ করছেন সেটার সাথে আমি অত্যন্ত শক্তভাবে পরিচিত। সো আমি জানি যে আপনারা বাইরে থেকে এবং আমি রাজপথে থেকে কতখানি সম্পৃক্ত ছিলাম, আমরা সবাই সেটা জানি। তো সেই জায়গা থেকে আমি আলোচনাটা আগাই, যে এত বড় একটা প্রাপ্তির পর আমাদের আশা প্রত্যাশা অনেক ছিল।
এবং এত বিশাল আশা প্রত্যাশা নিয়ে যখন আমরা কোনো কিছুর দিকে তাকাই, তখন কিছু দূর আমরা উই উইল বি লেট ডাউন। এটা এটা কারোর দোষ না। মানে অন্তর্বর্তী সরকার বলেন বা আমাদের নিজেদের এক্সপেকটেশনের কথাই বলেন না কেন, ওই এক্সপেকটেশনটা আসাটাও স্বাভাবিক, এবং ওই এক্সপেকটেশনটা মেট হবে না এটাও স্বাভাবিক। এটাও স্বাভাবিক, জি স্যার। এখানে কিছু দূর আশাহত হওয়াটা এটা স্বাভাবিক প্রসেসের ভেতরেই পড়ে। মানে না, এত বিশাল একটা জিনিস অর্জন আমরা করেছি, এরপর সব অর্জন বিশাল হবে না ভাই। মানে অনেক বছর পর এত একটা বিশাল অর্জন হয়, সব অর্জন বিশাল তো হবার কথা না। তো সেই জায়গা থেকে আমাদের আশা প্রত্যাশা হয়তো অনেক ছিল, সবকিছু মেটার কথা না এবং মেটেনি। তো ওই জায়গা থেকে আমরা বলতেই পারি যে আমাদের একটু আশাহত হবার কারণ আছে। আবার উল্টো দিকে আশাহত না হবার অনেক কারণ আছে, যে এই যে 15 সাড়ে 15 বছরের যে স্বৈরাচারী সরকার, যেখানে আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমরা কথা বলতে পারতাম না, তরুণেরা কেউ বা যে কোনো কেউ ইন্টারনেটে একটা পোস্ট দেবার আগে 15 বার চিন্তা করতে হতো, হয়তো ডিলিট করে দিত, বা হালকা কিছু লিখলেও তার আত্মীয় স্বজন ফোন করা শুরু করতো, এই কেন লিখলে, এটা বন্ধ করো বন্ধ করো। এবং স্যার এটা আমরা যারা সবাই রিলেট করতে পারি আমরা, এটা জি সবাই জি রিলেট করতে পারি জি আমরা। এক্স্যাক্টলি, আপনারা যারা বিদেশেও ছিলেন আপনারাও ভয় পেতেন, কারণ দেশে তো আত্মীয় স্বজন আছে, হুম, কেউ না কেউ তো এক্স্যাক্টলি। চিনিয়ে দেবে। জি। আমরা যারা বিরোধী রাজনীতিতে ছিলাম, আমাদের কথায় কথায় তুলে নিয়ে যেত, ভয় দেখাতো, এটা করতো ওটা করতো, আমাদের ছেলে পেলে তুলে নিয়ে যেত। সো এই জিনিসগুলোর সম্মুখীন আমরা সবসময় হয়েছে। আজকে গত 7 মাস, আর যাই হোক এগুলো নেই কিন্তু, গত 7 মাস আমরা, সরকারের অনেক ভুল ত্রুটি আছে, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ভুল ত্রুটি আছে, অনেক প্রচুর। কিন্তু এটা যে কোনো সরকারের থাকে, যে কোনো সরকারের, কম আর বেশি, ওকে, সে কোনো সরকারের থাকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে অন্তর্বর্তীকালীন সরকারের ভুল ত্রুটি নিয়ে আমরা কথা বলতে পারছি, আমরা আওয়াজ তুলতে পারছি। একইভাবে আবার আমাদের ভেতরে অনেকে আমাদের একে অপরের ভেতরে আমরা একে অপরের বিরুদ্ধে আওয়াজ তুলছি। সেগুলো না হলে ভালো হতো, বাট এগেন এটাও হবে, কারণ এই যে বাকস্বাধীনতা ফিরে এসেছে তো, আর একটা আমরা সুস্থ সবাই একভাবে প্রতিযোগিতা চিন্তা চলবে করি না। স্যার। জি স্যার। জি জি আরমান, সরি। একটা সুস্থ প্রতিযোগিতা চলতেছে, মানে এটা, যে এটা হ্যাঁ, একটা দরকার, আমাদের আলোচনার নিশ্চয়ই। টেবিলে না, দরকার। আমি যেটা বলছি না, হয়তো কিছু জায়গায় অসুস্থ প্রতিযোগিতাও চলছে। হ্যাঁ, কিন্তু পয়েন্ট হলো অ্যাটলিস্ট শুরু হয়েছে তো। আমরা অনেক দিন কিছু কথাই বলতে পারিনি, তো এখন যখন কথা বলা শুরু করেছি, ইনিশিয়ালি অনেক ধরনের কথাই বেরোবে, সুস্থ কথা, অসুস্থ কথা, সুস্থ প্রতিযোগিতা, অসুস্থ হুম। প্রতিযোগিতা, অনেক কিছু শুরু হবে। তারপর আস্তে আস্তে আবার এটা সুস্থ ধারার দিকে আমরা নিতে চেষ্টা করবো, এবং ইনশাআল্লাহ আমরা সেখানেও সক্ষম হব। সো ওই জায়গা থেকে আশাবাদ ব্যক্ত করার মতো অনেক কিছু হয়েছে, অনেক কিছু আছে। স্যার এক, আসলে আমি, জি, হ্যাঁ সরি আপনাকে ইন্টারাপ্ট করতেছি স্যার, আমি হুম হুম, আসলে এই কনভারসেশন গুলো আমরা বিভিন্ন ভাবেই মানে এই পডকাস্টে বলা হয়েছে যে আমরা উই হ্যাড এ রেভলিউশন, বাট ইন দ্য মেনি সেন্স আমাদের আসলে সোশ্যাল রেভলিউশনটা হয় না, মানে আসলে বিপ্লবটার যে সোশ্যাল একটা মানে রেশনালিটি বা একটা সোশ্যাল একটা মুভমেন্ট, মানে আমরা হাউ অ্যাজ এ সোসাইটি আমরা কিভাবে একটা ডিফারেন্ট রিপাবলিক বা ডিফারেন্ট সোসাইটি বানাবো, মানে ওই জিনিসটা কেন জানি ম্যাস লেভেলে আমরা জিনিসটা পাচ্ছি না। এখন এটা আপনি বিভিন্নভাবে ইউ ক্যান মানে অ্যাকাউন্ট ফর ইট, একটা মানে আপনি ইউ ক্যান সে দ্যাট আছে আমাদের এডুকেশন মেবি ইজ নট আপ টু দ্যাট কোয়ালিটি, বাট আপনি যদি দেখেন বিভিন্ন ব্যাপার দিকে আমাদের কিন্তু লিটারেসি রেট হাই, বা আমাদের এডুকেশন ইজ নট এত বাজে অবস্থা যে আমরা ইন মেনি ওয়েজ বিভিন্ন অ্যাভিনিউজে আমরা যেভাবে রিয়াক্ট করতেছি ডিফারেন্ট পলিটিক্যাল সিচুয়েশনস, মানে আই ফিল লাইক আমাদের যতটুকু মানে সিভিলাইজড ইজ আ ভেরি মানে নট আ গুড ওয়ার্ড, বা যতটুকু কনসিয়াস হওয়া উচিত বা যতটুকু কনসিয়েন্সিয়াস হওয়া উচিত ততটুকু আমরা হইতে পারি না। সেটাকে আপনি এডুকেশন বলবেন না, আমাদের যে সোশ্যাল সাইডের যে একটা ম্যাস কনসিয়াসনেস দরকার ইন টার্মস অফ হোয়াট ইট মিনস টু হ্যাভ গুড পলিটিক্স, টু গুড হ্যাভ আ ডেমোক্রেটিক কালচার, তারপর মানে গুড গভর্নেন্স এসব বা পেশেন্স থাকা অ্যান্ড এভরিথিং, মানে এই জিনিসটা আসলে আমাদের সোসাইটি ওয়াইড জিনিসটা এখনো আসে না কেন, বা কেন হচ্ছে না, বা হোয়াট ইজ ওয়ার ইজ ইট ল্যাকিং আর কি আপনার মনে হয়? থ্যাংক ইউ। আমি প্রথমে আপনার সাথে আপনাকে কয়েকটা জিনিস, যেটা আমি অলরেডি একটু বলেছি আবার বলছি। শব্দ চয়নের গুরুত্ব আছে। সো ওই যে রেভলিউশন, আমি প্রথমে পরিষ্কার করে নিলাম যে আমিও একসময়, আজ থেকে 7 মাস আগে আমিও রেভলিউশন বলেছি, কিন্তু এখন আর এটা বলার কোনো জায়গা নেই, কারণ বাস্তবিকভাবে এটা আসলে ওই জিনিসটা ছিল না। ওকে, এবং তবু আমরা বলতেই পারতাম। কিন্তু তারপর আমরা দেখলাম যে এই শব্দগুলোর অপব্যবহার অনেকভাবে শুরু হয়েছে, অপপ্রচার অনেকভাবে শুরু হয়েছে। ওই জায়গা থেকে আমাদের আহ প্রতিও মানে একটা দায়িত্ব বর্তায় আমাদের, যে আমরা সঠিকভাবে শব্দ চয়নগুলো শুরু করি। একই সাথে আপনি রিপাবলিকের কথা বললেন, এই যে, এবং এখানেও একটা শব্দ চয়নের বিষয় আছে। কারণ রিপাবলিক কখন হয়, যখন সরকার ব্যবস্থার পুরো পরিবর্তন হয়। সরকার ব্যবস্থার পরিবর্তন কখন হয়, যখন একটা রেভলিউশন অ্যাকচুয়ালি হয়, মানে অ্যাকচুয়াল রেভলিউশন। হ্যাঁ, যে যেখানে যারা আপনার সরকার পরিচালনা, জি উদয় কেমন আছেন, আপনাকে দেখে খুব ভালো লাগছে।
সালামু আলাইকুম ভাইয়া, সরি আমি একটু লেট করে ওয়ালাইকুম আসসালাম। ফেললাম। নো নো নো, আ- অ্যাবসলিউটলি ফাইন। জি আপনারা কন্টিনিউ করেন, জি। আই উইল ক্যাচ আপ। তো যেটা বলছিলাম যে আপনার পুরো পাওয়ার স্ট্রাকচারে বদল এসেছে। যেমন মনে করেন যে 1757 সালের পর যখন পলাশির যুদ্ধে জয়ী হয়ে একটা কমপ্লিট স্ট্রাকচারাল চেঞ্জ আসলো বাংলার সরকারে। ইস্ট ইন্ডিয়া সরকার, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা রাজত্ব শুরু হয়ে গেল আনঅফিসিয়াল। 74 সালে, মানে সরি 64 সালে যখন তারা দেওয়ানির মাধ্যমে অফিসিয়াল, তারপর 73তে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে পুরো আইন শৃঙ্খলা তাদের আয়ত্তে নিয়ে নিল। সো ওই জায়গা থেকে যদি আপনি আসেন, তখন কিন্তু আসলে স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে ক্ষমতা বা সরকার পরিচালনায়। বা তার আপনি আরো 70 বছর আগে চলে যান, মুর্শিদ কুলি খান যখন আওরঙ্গজেবের মৃত্যুর পর আলাদা করে করলেন, তখন একটা স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে। আবার আসেন 1857-এর পর, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আপনার বাতিল করে ব্রিটিশ রাজ ডিরেক্টলি এস্টাবলিশড হলো, তখন একটা মিনিমাল স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, কারণ এর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলে সিমিলারলি করছিল, ওটা মিনিমাল ছিল। কিন্তু আবার 47-এর পর বিশাল স্ট্রাকচারাল চেঞ্জ আসলো। সো এই যে এইসব জায়গা থেকে আপনি যখন কমপ্লিট পাওয়ার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে, সেখানে আপনি বলবেন রিপাবলিক। যেমন আপনি যদি ফ্রান্সের দিকে তাকান, হ্যাঁ, যে ফ্রান্স আপনার তাদের ফ্রেঞ্চ রেভলিউশনের মাধ্যমে নতুন একটা রিপাবলিক তৈরি করলো। কিন্তু তারপর আবার যখন নতুন করে স্পেশালি সর্ট অফ আপনার আপনার কি বলে না, নেপোলিয়ন দ্য থার্ড, মানে নেপোলিয়নের ভাতিজা যখন আপনার আবার রাজত্ব কায়েম করলো, তখন আসলে আপনার আবার পাওয়ার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেল। সো এই যে পুরো পাওয়ার স্ট্রাকচারটা যখন চেঞ্জ হয়, তখন আমরা এটাকে একটা নতুন রিপাবলিক আখ্যায়িত করতে পারি। তো 71-এর মহান মুক্তিযুদ্ধের পর আমরা নতুন একটা রিপাবলিক পেলাম। কিন্তু এর আগে বাংলাদেশ ডিডন্ট এক্সিস্ট, সো আমরা এটাকে নতুন রিপাবলিক করে আর কথা বলিনি, আমরা নতুন দেশ বাংলাদেশ বলে কথা বলেছি। এখন আপনি বলেন যে জুলাই জুলাই অগস্ট আন্দোলন, যেটা বিশাল আন্দোলন ছিল, আমি নিজেই বলছি, কারণ এগেন আমি তো কাজ করেছি এই আন্দোলনের জন্য। তো কিন্তু এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের পাওয়ার স্ট্রাকচারে কি বদল এসেছে? নট এট অল। Do you see a new business class? Do you see a new educated class? Do you see a new ruling class? Was there a reason for a change in power structure? কারণ পাওয়ার স্ট্রাকচার চেঞ্জ, এখন আপনারা অনেক জ্ঞানী শিক্ষিত, আপনারা আমার সাথে কাজ করেন, তো আমি জানি আপনারা কতখানি শিক্ষিত। জিপিআর এর অনেক রিপোর্ট আপনারা লিখেছেন, তো আমি জানি আপনারা কতখানি মেধাবী। আমি সেই হিসেবে আপনাদের কাছে প্রশ্ন রাখছি যে পাওয়ার স্ট্রাকচার চেঞ্জ হবার কোনো কারণ ঘটেছে? আর যখন পাওয়ার স্ট্রাকচার চেঞ্জ হয়, সেটা কি ভালোভাবে হয়? কারণ পাওয়ার স্ট্রাকচার চেঞ্জ হতে হলে একটা আর্মড স্ট্রাগল লাগে, এক্স্যাক্টলি। এবং আর্মড স্ট্রাগলের পর নতুন কেউ ক্ষমতায় আসে, সো পুরো স্ট্রাকচারটাকে পুরো ওলট পালট করা হয়। যেমন এই যে যে কয়েকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিলাম, যে পুরো পলাশির রিশাফল হবে যুদ্ধের পর যে স্যার। পুরো ওলট পালট হয়েছে, বাংলার পুরো ব্যবস্থা চেঞ্জ হয়ে গেছে, পার্মানেন্ট সেটেলমেন্ট 1793-র মাধ্যমে পুরো পুরো ব্যবস্থা চেঞ্জ হয়ে গেছে। আহ, একইভাবে আপনি ফ্রেঞ্চ রেভলিউশনের কথা চিন্তা করেন, পুরো ব্যবস্থা চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের এখানে কি সেটা হয়েছে? আর সেটা যদি না হয়ে থাকে, তাহলে নতুন ক্ষমতা কে নেবে? কারণ যেমন পলাশির যুদ্ধ জিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নতুন ক্ষমতা নিয়েছে, হুম। রাইট? আবার ওইদিকে লুই আপনার লুই 16 সরকার পতন করে আপনার ইফ ইউ উইল রেভলিউশনারি ক্ষমতা নিয়েছে। হ্যাঁ স্যার, কিন্তু আসলে এই এই ব্যাপারে যারা একটু কাউন্টার আর্গুমেন্ট দেয় তারা বলে যে আমরা তো 18শো শতাব্দীর ফ্রেঞ্চ স্টেট না, আমরা তো সিরিয়া না যে আপনার গিলেটিন দিয়ে আপনার ফুল পাওয়ার স্ট্রাকচার চেঞ্জ করে দিবে। তখন ওরা একটা অ্যাম্বিগুইটির একটা কেস বানায় যে আসলে অনেক রদবদল তো করা হয়েছে আর্মি টপ লেভেলে বা পুলিশ লেভেলে, বাট নো ওয়ান দ্যাটস টকস অ্যাবাউট দ্য স্পেসিফিক দ্যাটস নট স্ট্যাটিস্টিক্স রিপাবলিক। আসলে কোথায় হয়েছে, কোন পাওয়ার স্ট্রাকচারগুলোতে চেঞ্জ হয় নাই। তো আপনি ওইটার ব্যাপারে একটু বলেন স্যার, মানে একটু আচ্ছা ঠিক স্পেসিফিকলি আছে। যদি সো বলতে পারতেন। পাওয়ার হ্যাঁ। স্ট্রাকচার, শাফি, ফার্স্ট এন্ড ফরমোস্ট আপনি যখন পাওয়ার স্ট্রাকচারের দিকে তাকাবেন, আমরা একটু পলিটিক্যাল সায়েন্স হিসেবে আসি, হ্যাঁ। আপনার যখন পাওয়ার স্ট্রাকচারের দিকে তাকাবেন, আপনার আসতে হবে এলিট কারা, হু আর দ্য এলিটস। এবং মনে করেন আমরা যদি জার্মানির দিকে তাকাই, এগেন মিড 19th সেঞ্চুরি 1848 এর যুদ্ধের পর যখন জার্মানি স্ট্রাকচার চেঞ্জ হলো, মানে প্রাশিয়া থেকে জার্মান স্টেটের দিকে যাচ্ছে, মানে প্রাশিয়া যখন জার্মান রিউনিফিকেশন করলো, সেটা কিসের মাধ্যমে করলো? একটা যুদ্ধের জয়ের মাধ্যমে, যেখানে প্রাশিয়ান স্ট্রেংথ, যেটা এগেন আপনার ওই জ্যানিসারিদের মাধ্যমে ট্রেনিং ট্রেনিং আগে আগের 50 বছর, এগুলো অনেক ইতিহাসে, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো যুদ্ধ করে কেউ একজন জয়ী হলো এবং তারা পুরনো পাওয়ার, পুরনো যারা এলিট, তাদেরকে ডিসপ্লেস করলো। এখন পুরনো এলিটকে ডিসপ্লেস করার প্রসেসটা কখনো নন ভায়োলেন্ট হয় না, এটা এক্সট্রিম ভায়োলেন্ট হয়। এবং এক্সট্রিম ভায়োলেন্ট তখনই হয় যখন এক্সট্রিম ভায়োলেন্সের প্রয়োজন হয়। সো আপনার একদিকে মনে রাখতে হবে যে এক্সট্রিম ভায়োলেন্স জুলাই অগস্টে প্রয়োজন হয়েছিল কিনা। হয়ে এগেন গেছে, হ্যাঁ। আমাদের উপর আক্রমণ হয়েছে, 2000 লোক মারা গেছে, বাট এক্সট্রিম ভায়োলেন্স মানে যুদ্ধ, এক্সট্রিম ভায়োলেন্সের প্রয়োজন হয়েছে কিনা। যদি না হয়ে থাকে, তার মানে এলিটরা আমাদের সাথে ছিল,
বা এলিটের গুরুত্বপূর্ণ অংশ আমাদের সাথে ছিল, তার জন্যই এই ডিসপ্লেসমেন্টের প্রয়োজন হয়নি। তাহলে এই এলিটটা যদি আপনার সাথেই থাকে একটা বড় অংশে, যার জন্য আপনার এই ভায়োলেন্সে যেতে হয়নি, তাহলে জোর করে এখন আপনি এই ভায়োলেন্সটা ক্রিয়েট করতে চেষ্টা করছেন কেন? কারণ আপনি যদি ডিসপ্লেস করতে চেষ্টা করেন, এই ভায়োলেন্সটা কিন্তু হবে। হবে, এটা এটা এইটা কিন্তু হতেই আপনি বাদ হবে। দিতে পারবেন না। যখনই আপনি এই যে এলিটদেরকে ডিসপ্লেস করতে যাবেন, ইট উইল বি এক্সট্রিম ভায়োলেন্স, এবং এই এক্সট্রিম ভায়োলেন্সের মাধ্যমে তার পরের 20 বছরের জন্য আপনার জিডিপি থেকে শুরু করে সবকিছু ড্রপ করবে। এটা ইনএভিটেবল, মানে এটা হিস্টোরিক্যালি ইনএভিটেবল। এক্স্যাক্টলি, হ্যাঁ। ওকে, তো আপনি যদি একটু ইতিহাস সম্বন্ধে জ্ঞান থাকে, মানে আমি যারা আপনি বলছেন না যে যারা ওই কথা বলছে, আমি তাদের হিসাবে তাদেরকে অ্যাড্রেস করে বলছি, যে একটু যদি ইতিহাস সম্বন্ধে জ্ঞান থাকে, তাহলে আপনার প্রথম পর্যালোচনা করতে হবে যে এলিট ডিসপ্লেসমেন্টের প্রয়োজন আছে কিনা। তারপর করতে হবে যে এই এলিট ডিসপ্লেসমেন্ট সম্ভব কিনা। তো প্রয়োজনেই কিন্তু আপনি বাতিল পড়ে যাচ্ছেন। কেন প্রয়োজন নেই? কারণ দে ওয়ার উইথ ইউ, তারা আপনাকে সহযোগিতা করেছে। এখন এই এলিটটা আপনি বিজনেস ক্লাস বলেন, মানে মানে যারা আর কি ইকোনমি রান করে, হ্যাঁ, কিছু কিছু সিন্ডিকেট, কিছু কিছু আপনার কি বলে নাম ক্রনিক ক্যাপিটালিস্ট আছে, কিছু অলিগার্কস আছে যারা আওয়ামী লীগকে অতপ্রতভাবে সহযোগিতা করেছে। আমি এটা রিলেটেড অনেক আলোচনাও করেছি। হ্যাঁ, কিছুদিন আগে নিউজ পেপারেও একটা ডেইলি স্টার একটা অপেডও লিখেছিলাম, জি স্যার, সেটা রিলেটেডও সর্ট কিছু আলোচনা হয়েছে। আমি তো শুধু শত্রু বাড়াই ভাই, বাংলাদেশের রাজনীতি করি আর শত্রু বাড়াই। যাই হোক, বাট যেটা বলছিলাম, যে ওই অলিগার্কসদের আপনি ডিসপ্লেস করতে পারেন, কিন্তু ওই অলিগার্কসরা কিন্তু এলিটের সবাই না। এবং ওই অলিগার্করা খুব পরিষ্কারভাবে তারা আওয়ামী পন্থী ছিল, রাইট? সো ওরকম মনে করেন 10 জন 20 জন অলিগার্ক ইজ নট কিন্তু দ্য এলিটস অফ বাংলাদেশ। তো হু উড ইউ কনসিডার দ্য এলিটস অফ বাংলাদেশ? দ্য এলিটস অফ বাংলাদেশ এই যে যারা ইকোনমি রান করে, যারা সোশ্যাল কালচার রান করে, হ্যাঁ। সো আপনি মনে করেন ব্যবসায়ী সমাজের একটা বিশাল অংশ, চিন্তাবিদ সমাজের একটা বিশাল অংশ, হ্যাঁ। আর আমাদের দেশের মতো দেশে অবভিয়াসলি যাদের হাতে হাতিয়ার আছে পলিটিক্যাল, হ্যাঁ, elite। তাদের অংশ। তো হাতিয়ার মানে পলিটিক্যাল না, মানে লিগ্যাল হাতিয়ার যাদের হাতে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আর হ্যাঁ। আমি বেশি বৃদ্ধি করবো না। হ্যাঁ, হ্যাঁ, তো মানে মনে করেন লিগ্যাল হাতিয়ার যাদের আছে তারা কিন্তু 5 তারিখে সাপোর্ট করেছিল বলেই আহ, গণ আন্দোলন এভাবে শেষ হয়। মানে আমি জি। একটা জিনিস আপনাকে বলি, অত্যন্ত মানে এটা শুনতে খারাপ লাগবে, বাট এটা বাস্তবতা, যে যাদের হাতে হাতিয়ার আছে এবং যেই লেভেলের হাতিয়ার যুদ্ধ করার জন্য প্রয়োজন, এই হাতিয়ারটা যাদের হাতে আছে, তারা যদি চাইতো শক্তভাবে, তারা মানে পুরো গ্রুপটা, আমি বলছি না একজন জেনারেল বা একজন, এটা পুরো না, গ্রুপ অফ তারা পিপল। গ্রুপ হিসেবে যদি চাইতো, কোনোভাবে কোনো উপায় নাই আমাদের আন্দোলন বাস্তবায়ন হবে, কোনো উপায় নাই, সম্ভব না। দের ইজ অলওয়েজ এ কাউন্ট, যে কাউন্টের পর এই আন্দোলন শেষ। হ্যাঁ, মানে 2000 ওয়াজ নট দ্য কাউন্ট, সো 2000 মৃত্যুর পর আন্দোলন শেষ হয় নাই। কিন্তু দের ইজ এ কাউন্ট, সেটা 5,000 হোক, 10,000 হোক আর 20,000 হোক, দের ইজ এ কাউন্ট। there's a ওই number, কাউন্টের হ্যাঁ। পরে আন্দোলন শেষ হয়ে যেত। জি। এবং তারা যদি আমাদের সাইডে না আসতো বা না থাকতো, তাহলে এই কাউন্ট ইজিলি রিচ করা যেত। অনেক দেশে রিচ হয়েছে, কিন্তু ভুলে যেন না, মানে দের আর মেনি কান্ট্রিজ, আমাদের পাশে ক্যাম্বোডিয়া আছে, ভিয়েতনাম আছে, যেখানে হান্ড্রেড অফ থাউজেন্ডস, কিছু কিছু জায়গায় মিলিয়ন্স হ্যাভ পেইড উইথ দেয়ার লাইভস। কোনো কোনো লাভ হয় না, কিচ্ছু হয় স্যার না। আমাদের সাথে একদম প্যারালালি কেনিয়াতে একটা রেভলিউশন কিন্তু মানে এই টাইপের গণ আন্দোলনের চেষ্টা করতেছিল ইয়াংরা, বাট ওই টাইমে কিন্তু মানে পাওয়ার ইউজ করে, ফোর্স ইউজ করে ওদেরকে দমানো হয়েছে। মানে ওরা দে কুডেন্ট সার্ভাইভ বা দে কুডেন্ট রেজিস্টার কে। ওই যে রাইট নাও সার্বিয়াতে হচ্ছে, দুই হুম। বছর আগে আপনার বেলারুসে হয়েছে, বেলারুসে নামিয়ে দিয়েছে। সো এই যে, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, তাহলে এলিটরা কার সাথে আছে? আমাদের সাথে আছে, রাইট? ব্যবসায়িক সমাজ বড় তাকে সাপোর্ট করে নাই আপনার ইসেকে, ওই যে কিছু অলিগার্ক ছাড়া কেউ সাপোর্ট করেনি হাসিনাকে, কেউ করেনি। তো তাহলে এই এই যে এলিটরা আমাদের সাথে আছে, এখন আপনি বলছেন নতুন একটা গ্রুপ, র্যান্ডম একটা গ্রুপ এসে বলবে এই এলিটদের ডিসপ্লেস করো। এলিটদের তারা ডিসপ্লেস করতে পারবেন কি না পারবেন এটা অনেক পরের আলোচনা। কিন্তু এই প্রথম পয়েন্টটা কি ছিল, আমি যেটা বললাম আপনাকে, এলিটদের ডিসপ্লেস করার প্রয়োজন আছে কিনা। তো এই এলিটরা যদি আমাদের সহযোগী হয়ে থাকে, তারা যদি বড় দাগে সেম জিনিসটা চায়, তাহলে তাদেরকে ডিসপ্লেস আপনি কেন করতে চান? এটা একটা বড় প্রশ্ন না ভাই, কেন করতে চান? দ্বিতীয়ত, বাংলাদেশ ঊর্ধ্বগতিতে উন্নয়ন হচ্ছিল গত মানে 90 সাল থেকে, which is 35 years so far। এই 35 ইয়ার্সে আওয়ামী লীগের লুটের জন্য হয়তো আমরা কিছু দূর পিছিয়ে পড়েছি, কিছু দূর, কিন্তু এমন ভাবে আমি বিশ্বাস করি যেটা, যে আমরা এমন ভাবে পিছিয়ে পড়িনি যেটা মেকআপ করতে পারবো না আমরা। মানে ওরা লুট করেছে, কত লুট করেছে? কয়েক লক্ষ কোটি টাকা লুট করেছে, ঠিক আছে। আরো কয়েক লক্ষ কোটি টাকা আমরা আগামী 1-2 বছরের ভিতরে আমরা যদি ঠিকভাবে ইউনো করতে পরিশ্রম পারি। দিয়ে কাজ করি জাতি হিসেবে, আমরা উই ক্যান মেক আপ ফর ইট, আমাদের উই ক্যান মেক আপ। পটেনশিয়াল আছে স্যার। জি জি, স্যার। এটা আমি বিশ্বাস করি এবং আমার মনে হয় আপনারাও বিশ্বাস করেন। সো সেই জায়গা থেকে তাহলে আপনি কি এটা ডিসটার্ব করতে চান? আমরা সঠিক একটা রাজনীতির পথে হাঁটছি,
এটা কি আপনি ডিস্টার্ব করতে চান? আর যদি ডিস্টার্ব করতে চান তাহলে মানে যারা চায় তাদের প্রতি আমার প্রশ্ন, আমি এটা অনেক জায়গায় করেছি, তো এখন আপনাদের সাথে যেহেতু এটা কথা হচ্ছে সেহেতু তখন আমার তাদের কাছে প্রশ্ন, তাহলে তাদের অ্যাকচুয়াল আলটিমেট গোলটা কি? রিপাবলিক আর রিফর্মস সেম জিনিস না, এটা ক্লিয়ার করে নিচ্ছি। রিফর্মস আমরা সবাই বিশ্বাস করি দরকার, এবং এগেন মানে আমরা কি রিফর্ম চাই, এটা তো কিছু জিনিসের কাজ আরমান, শাফি, উদয় আপনারাও করেছেন, যেটা বললাম আমরা তো জি স্যার, একসাথে কাজ। আমরা মানে আমরা অলরেডি এটা আমরা উই আর মানে ডান রাইট। উইথ দ্যাট। সো আমরা পরিষ্কার করে দিয়েছি যে আমাদের দল নির্বাচিত হলে আমরা কি রিফর্মে প্রতিজ্ঞাবদ্ধ আমরা করবই। একই সাথে আমরা বলেছি যে আমরা যদি মানে নির্বাচিত হয়ে সরকার, কয়েকটা নির্বাচিত হলাম, সরকারে যেতে পারলাম না, তবুও পার্লামেন্টে আমরা যে আমরা মানে পার্লামেন্টে সারাক্ষণ আমরা কাজ করবো এই রিফর্ম গুলো বাস্তবায়নের জন্য। যদি কোনো কারণে আমরা পার্লামেন্টেই না যেতে পারি, হাসিনার আমলেও যেমন বাইরে থেকে আমরা হাসিনার বিরোধিতা করেছি, একইভাবে এখন আমরা বাইরে থেকে এই রিফর্ম গুলো আনার জন্য কাজ করব। সো আমরা পার্টিগতভাবে প্রতিজ্ঞাবদ্ধ এই রিফর্ম গুলো আনার জন্য। এবং আমাদের মতো এক্স্যাক্টলি না, বাট অনেক ধরনের রিফর্ম কিন্তু আনার জন্য অনেক পার্টি এখন প্রতিজ্ঞা করছে। সো আমরা এক জায়গাতে বিশ্বাস রাখতে চাই যে এই রিফর্ম গুলো আসবে। তো এই রিফর্মস আর নতুন রিপাবলিক এক জিনিস না কিন্তু, মানে আমাদের এই পাওয়ার স্ট্রাকচার আছে, এলিটসরা আছে, এলিটসদের ভিতরেও চেঞ্জ আনা, আস্তে আস্তে সোশ্যাল চেঞ্জ আনা এবং এই রিফর্ম গুলো করা, এটা হলো আমরা বিশ্বাস করি। কিন্তু আপনি যদি বলেন না এখন রাতারাতি সব চেঞ্জ করতে হবে, ফার্স্ট অফ ফরমোস্ট এটা বাস্তবিক না। সেকেন্ড হলো তাহলে আপনার এলিট ডিসপ্লেস করতে হবে। এই ডিসপ্লেসমেন্টের জন্য যে নতুন যুদ্ধ করতে হবে, এই যুদ্ধের কোনো প্রয়োজন নাই, কিন্তু আপনি করবেন, দেশকে 10-20 বছর পিছিয়ে দেবেন। এবং কারা করবেন এখানে একটা বিশেষ ব্যাপার আছে কিন্তু, গণ আন্দোলন হচ্ছে না কিন্তু। আপনি যদি এখন একটু চায়নার দিকে তাকান, মনে করেন 1930 সালের চায়না, 30 দশকের 1930 দশকের চায়না, যেখানে মাও সাহেব বড় দাগে যুদ্ধ করছিলেন। প্রথমে ন্যাশনালিস্টদের সাথে যুদ্ধ করছিলেন, তারপর জাপানিজদের সাথে যুদ্ধ করছিলেন, তারপর ন্যাশনালিস্টদের সাথে মিলে জাপানিজদের সাথে যুদ্ধ করছিলেন, তারপর আবার ন্যাশনালিস্টদের সাথে যুদ্ধ করছিলেন। কিন্তু পুরো টাইমটাতে আমরা যদি চাইনিজ আপনার ভিলেজ ক্লাস বলি, মানে গ্রামীণ চাইনিজ জনগণ, স্পেশালি মনে করেন ওই আপনার ইয়াংজি ডেল্টা, ওই ওই জায়গাগুলো দিয়ে, হ্যাঁ, ইনারা আসলেই কিন্তু অত্যাচারিত ছিলেন এবং ইনারা চেয়েছেন, জনগণ চেয়েছেন চেঞ্জ ইন পাওয়ার। সো গ্রামে গ্রামে হাজারে হাজারে তরুণরা জয়েন করেছেন মাওর আর্মি। উল্টো দিকে গ্রামে গ্রামে হাজার হাজার তরুণরা জয়েন করেছেন ইউনো আপনার সুন ইয়াতসেনের আর্মি, ইউনো তো বা চ্যাং কাই শেখের আর্মি। তো ওইভাবে করে তারা চেয়েছেন। বাংলাদেশে কি এটা হচ্ছে? তাহলে বাংলাদেশে যদি আমরা এই কথা বলি, তাহলে আসলে কি জনগণ এটা চায়? গ্রামে গ্রামে হাজারে হাজারে এই আর্ম ফোর্সেসে জয়েন করছে, এই ফোর্সেসে। আর আপনি যদি বলেন যে না আর্ম ফোর্সেস না কিন্তু পলিটিক্যাল পার্টি, তাহলে পলিটিক্যাল পার্টিতেও কি গ্রামে গঞ্জে হাজার হাজার লক্ষ লক্ষ জয়েন করছে? নতুন একটা পলিটিক্যাল পার্টি এসছে যারা এই রিপাবলিকের কথা বলছে, এনসিপি, হুম। ন্যাশনাল সিটিজেন্স পার্টি, ন্যাশনাল জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, তারা হুম। এসছে। কিন্তু তারা এগেন আমরা যা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন, এই সংগঠনের নেতৃত্বর সাথেই তারা আছেন। এবং এই নেতৃত্বটা পুরোপুরি নেতৃত্ব না, কারণ আজকেই আহ, ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের একটা বড় অংশ আলাদা হয়ে আজকেই ডাক দিয়েছেন যে তারা আরেকটা নতুন পার্টি লঞ্চ করছেন। জি স্যার, আজকেই আজকে আজকেই সন্ধ্যায় পাবলিকলি আজকে ডাক সন্ধ্যায় দিয়েছেন। হওয়ার কথা ছিল সম্ভবত। মানে কখন হচ্ছে এটা আমি জানি না, বাট করবেন এটা ডাক দিয়েছেন আজকে। এটা আজকে ডাক দিয়েছেন, আমি কিছুক্ষণ আগে নিউজ দেখলাম। ওদের সবাইকে আমি কম বেশি একটু চিনি, তো আমি জানি তারা করছেন, কিন্তু এক্স্যাক্টলি কি করছেন আমার সামনে যে ওদের সাথে বসলে তারপর ভালো করে জানবো, বা হয়তো তার আগে ওরা পাবলিকলি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবে কি করছে। সো ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাও কিন্তু ভেঙে গেছে। এবং এই যে এনসিপি যখন লঞ্চ করলো, আমি জানি না, আমি তখন দেশে ছিলাম না, কিন্তু আমি বিদেশ থেকে দেখেছি যে অনেক জনগণ তারা একত্রিত করেছিলেন ইসা থেকে, আপনার মানিক মে অ্যাভিনিউতে অনেক জনগণ একত্রিত হুম। করেছিলেন। কিন্তু এইখানেও আওয়ামী লীগ যেমন করতো, যে জেলা পর্যায়ে ডিসিদেরকে দায়িত্ব দিত বাস কি বাস ইউনো জনসমাগম ঢাকায় নিয়ে আসা, এনসিপি ঠিক ভাবে করেছে। এবং তারা নিজেরাও বাই দ্য ওয়ে, মানে এটা খবরে পরিষ্কার এসেছে, এটা এমন না যে আমি কনস্পিরেসি কথা বলছি, এটা খবরে পরিষ্কার এসেছে। এবং এনসিপিও এটা না করে নাই, যে তারা এই কাজটা করে নাই। ওকে, সো না, তারা তাহলে ডিনাই করে না এটা নিয়ে, না, তারা 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 ডিনাই পুরো করে না। হ্যাঁ, লজিস্টিক্যালি তারা তারা অ্যাকসেপ্ট ডিনাই করছে, করে না। একনলেজ করছে তো তাহলে এইভাবে। এইভাবে যদি আপনার আনতে হয়, তাহলে কি আসলে ওই যে মাওর আর্মি, রেড আর্মিতে যেমন গ্রাম কি গ্রাম হাজার হাজার জয়েন করেছিল, আপনারটা কি তারা সেটা করছে? ফার্স্ট এন্ড ফরমোস্ট দিস ইজ নট আর্মি, এটা পলিটিক্যাল পার্টি। বাট এই পলিটিক্যাল পার্টিও কি জয়েন করছে? আর যদি না করে, তাহলে আপনি কি বলতে পারেন, যেটা কিছু দূর হয়তো মাও বলতে পারতো, বা চাইনিজ কমিউনিস্ট পার্টি তখন বলতে পারতো যে না আমাদের, বা ইগেন চাংকাই শেখও বলতে পারতো যে মানে ন্যাশনালিস্টদেরও লক্ষ লক্ষ জয়েন করছিল, বোথ ওয়েজ যাচ্ছিল।
কিন্তু তার মানে ওরা এস্টাবলিশড অর্ডারের বিরুদ্ধে ছিল জনগণ, তার জন্যই তো এই দুটোতে যাচ্ছিল। বাংলাদেশে কি এটা হচ্ছে? আর যদি এটা না হয় তাহলে আপনি বলতে পারবেন আসলে বাস্তবিক ভাবে, মানে গল্পর কথা আমরা রাজনীতিতে তো দেখেছি, সবাই বেশি গল্প করে, অনেক কথা বলে, সবাই বলে আমরা 18 কোটি জনগণের কথা বলছি। আমার মনে হয় আমাদের পার্টি মানে এনডিএম একমাত্র পার্টি যে বলে না 18 কোটি জনগণের কথা বলছে। সে বলে 18 কোটি জনগণের জন্য বলতে চায়, করতে চায়, যে 18 কোটি জনগণের ভালো আমরা মনে করি এটা এটা তো হবে, আমরা এটা করতে চাই, এবং আমরা তাদের কাছে যেতে চাই যে তাদের কাছ থেকে শুনবো তারা আদৌ এটা চায় কিনা। বাকি সবার কথা হলো 18 কোটি জনগণ এটা চায় আমরা জানি, কারণ ওনারা নাকি নিজে নিজে স্বপ্নে কথা বলে এসছেন 18 কোটি জনগণের সাথে। কিন্তু যখনই বলা হয় যে তাহলে 18 কোটি জনগণের কি চায় সেটা জানার একমাত্র উপায় নির্বাচন, ভোট দেন, তখন তারা বলে ভোট কিন্তু দেওয়া যাবে না। এখন স্যার তারা মানে বারবার আমরা যে বাজিং ওয়ার্ডটা শুনতেছি, উপদেষ্টা মাহফুজ আলমের কাছেই সর্বপ্রথম আমরা শুনছিলাম যে একটা নতুন বন্দোবস্তের বাংলাদেশের কথা বারবার তারা বলতেছে। এমনকি আপনি যদি নাহিদের বক্তব্য শোনেন বা সমন্বয়কদের থেকে পরবর্তীতে এনসিপি পার্টিতে যারাই এসেছে ওরা বারবার নতুন বন্দোবস্তের কথা বলতেছে। বাট আসলে জি, আমরা অ্যাজ এ সিটিজেন আমরাও কিন্তু অনেক শঙ্কিত যে এই শব্দটার আসলে মানেটা কি, যে নতুন বন্দোবস্ত মানেটা কি, বা আসলে কি মানে কি বোঝাতে চাইছে, বা আমরা আসলে তারা কি করতে চাইছে। মানে এই নতুন বন্দোবস্তটাকে আজও তারা ক্লিয়ার করতে পারেনি। বাট আমি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি লিডার আপনাকে এই প্রশ্নটা করব না, বাট রাদার অ্যাজ এ পলিটিক্যাল সায়েন্টিস্ট, মানে আপনি যদি যেহেতু আপনি আন্দোলনের একদম রাজপথে ছিলেন বা আপনি এখনো রাজনীতিতে, আপনি আপনি কিভাবে দেখতেছেন আসলে মানে মানে নতুন বন্দোবস্তটা বলতে এরা আসলে কি বোঝাতে চাইছে? দেখেন, নতুন বন্দোবস্ত এই টার্মিনোলজিটা 18 নির্বাচনের আশপাশ দিয়ে আপনার বামপন্থী দলগুলো শুরু করে। নতুন বন্দোবস্তর আলোচনাটা 18 নির্বাচনের আশপাশ দিয়ে বামপন্থী দলগুলো দিয়ে শুরু হয়, এবং এটার প্রাইমারি স্পোকস পারসন তখন ছিলেন সাকি সাহেব। সাকি ছিলেন এটা প্রাইমারি স্পোকস পারসন। সো নতুন বন্দোবস্ত প্রথম আলোচনা যে গ্রুপটা শুরু করে সেই গ্রুপটার প্রমিনেন্ট মেম্বার হলো জোনায়েদ সাকি। এবং জোনায়েদ সাকি যখন এই কথাটা বলা শুরু করেছিল, যেহেতু তার সাথে আমার একটা আমাদের সবার রাজনৈতিক অঙ্গনে আমরা একসাথে কাজ করি, তো সেই হিসেবে যদ্দূর আমি তার কথায় বুঝতে পেরেছি যে এটা ছিল, এবং সে যে এখনো নতুন বন্দোবস্তের কথা বলে না তা না কিন্তু, বাট এটা ছিল হলো যে যেই কারণগুলোর জন্য শেখ হাসিনার মতো একটা স্বৈরাচারী সরকার আসতে পেরেছে, সেই কারণগুলো আমাদের একদম গোড়ায় যেয়ে সরিয়ে দিতে হবে। কিন্তু সেটা যদি গোড়ায় যেয়ে সরাতে হয় তাহলে ফার্স্টে আপনার আখ্যায়িত করতে পারতে হবে তো কি কারণ। এইগুলো এগেন জোনায়েদ সাকি বা বামপন্থীদের যে এই আলোচনাটা, এটা ভালো জায়গা থেকে এসছে, তো সেখানে আমি সাধুবাদ জানাই। এবং ওই ইন প্রিন্সিপাল আমি তাদের সাথে একমত যে গোড়া থেকে এগুলো নির্মূল করতে হবে। কিন্তু তার আগে তো আপনার আগে বের করতে হবে গোড়ার প্রবলেমটা কোথায়, কোন কোন জায়গায়। আপনি যদি বলেন কনস্টিটিউশনে, তাহলে কনস্টিটিউশনে কি কি প্রবলেম আছে আমরা জানি। সো আমরা বসে রিফর্ম করে ফেললেই ওই প্রবলেমগুলো আপাতত এটলিস্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপর নতুন প্রবলেম আবার বের হবে। লাইফ ইজ লাইক দ্যাট, সময়ের সাথে নতুন নতুন প্রবলেম বের হবে। রেগুলার রিফর্ম হতে থাকবে, জি, এটা একটা জি। প্রসেস আর কি। তাহলে তো এখানে নতুন রিপাবলিকের দরকার নেই, পুরো পাওয়ার স্ট্রাকচার চেঞ্জের দরকার নেই, রাইট? আর এগেন আপনি একটা জিনিস মনে রাখবেন যে বামপন্থীরা যখন একটা কথা বলে তাদেরকে ছোট করে বা খারাপ করে বলছি না, বাট তাদের কিছু আইডিওলজিক্যাল বিশ্বাস আছে। হুম। সোশ্যালিজম বলেন বা মার্কসিজম বলেন, কমিউনিজম বলেন, মানে বামপন্থী মানে তো একটা পরিচয় আছে, তো রাজনৈতিক একটা আইডিওলজিক্যাল পরিচয় পরিচয় আছে। মাওইজম আছে কেউ, হ্যাঁ। মানে সো ওই যে কোনো একটা দিকে মার্কসিজমের দিকে আছে। আপনি যখন যাবেন তাদের একটা ধরনের বিশ্বাস আছে। এখন আপনি যদি আমাকে বলেন আমার লিবারেল ডেমোক্রেট, আমি লিবারেল ডেমোক্র্যাট, এবং এনডিএম দলটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, মানে লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাসী। আমরা অনেক ধরনের সোশ্যাল সেফটি নেট থেকে শুরু করে অনেক কিছুতে আলাদাভাবে বিশ্বাসী, বাট আমাদের মূল রাজনৈতিক বিশ্বাস হলো লিবারেল ডেমোক্রেসি। এটা মূল রাজনৈতিক বিশ্বাস। তো অধিকার ভিত্তিক আমাদের রাজনৈতিক বিশ্বাস। তো এই জিনিসটা আমাদেরকে, আমরা যেভাবে বিশ্বাস করি একজন বামপন্থী ভাবে বিশ্বাস করে না। সে বিশ্বাস করে যে সঠিকভাবে মার্কসিজম ব্যবহার করা হয়নি বলে এখনো বিশ্বে মার্কসিজম প্রচার ঠিকভাবে হয়নি, কিন্তু সঠিকভাবে মার্কসিজম ব্যবহার করতে পারলে এইটাই সবচেয়ে শ্রেয়। প্রবলেমটা হলো আজ পর্যন্ত মার্কসিজম কোথাও ভালো কিছু বয়ে নিয়ে আসতে সক্ষম হয় নাই। মার্কসিজম ইজ নট এ প্র্যাকটিক্যাল আইডিওলজি। কেন? হুম। প্র্যাগম্যাটিক, সিম্পল কথা। কোথাও আজ পর্যন্ত ভালো কিছু হয় নাই। আপনি যদি এখন বলেন যে মনে করেন ও রান্না করতে পারে না বলে, তাছাড়া আগুন ছাড়া আসলে রান্না করা যায়, জাস্ট ও পারে না। হ্যাঁ, কিন্তু এখন সবাই যারা আগুন ছাড়ার চেষ্টা করেছে সবাই ফেল করেছে, রান্না হয়নি। তাহলে এখন আপনার ওই যে ওই আইডিওলজিক্যাল কথাটা আমি মেনে নেব যে না আগুন ছাড়া আসলে রান্না হয়, ওরা কেউ পারে নাই, নাকি আমি মেনে নেব ভাই আসলে আগুন ছাড়া তার মানে রান্না হয় না? কিন্তু তো স্যার বিষয়টা মার্কসিস্ট এমনকি কমিউনিস্ট আইডিওলজি যে ফাউন্ডেশন গুলো ক্রিয়েট করছে ওই ফাউন্ডেশন গুলো থেকেই কিন্তু স্যার অনেক
সোশ্যালিস্ট পলিসিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যেটা বাংলাদেশেও অনেকভাবে, আপনি সোশ্যাল সেফটি নেটসের কথা বলছেন, ইন মেনি ওয়েজ ইট ইজ, আই উড সে ইট ইজ আ রেজাল্ট অফ মানে মার্কসিস্ট আইডিওলজিস, বা একটা প্র্যাকটিক্যাল ডিরেকশনে গিয়ে ওই জিনিসটা হয়েছে। ইউ উডন্ট এগ্রি? শাফি, আপনি যদি বলেন যে আজকে যত প্রচলিত রাজনৈতিক বা সোশিও পলিটিক্যাল আইডিয়াজ আছে, এগুলো অনেকগুলো আইডিয়াজ এর মিশ্রণে ফাইনালি তৈরি হয়েছে, এটা আমি আপনার কথা মানতে রাজি আছি। কারণ কি, যে নাথিং ইজ ডেভেলপড ইন এ ভ্যাকিউম, রাইট? সো আজকে নতুন আমরা যেটাই চিন্তা করেছি, যেই চিন্তা করেছি, সে মার্কসিজমের সাথেও পরিচিত, সে ডেমোক্রেসির সাথেও পরিচিত, সে সোশ্যালিজমের সাথেও পরিচিত, সে সোশ্যাল ডেমোক্রেসির সাথেও পরিচিত। তো so সে যখন কাজ করেছে সবকিছুর হয়তো একটা ইন্টারাকশন হ্যাড অ্যান ইম্প্যাক্ট অন দিস আইডিওলজি। বাট মার্কসিজম থেকে এটা এসছে, এটা সত্যি না। সো মার্কসিজমের ইম্প্যাক্ট আছে, আমি অ্যাবসলিউটলি মানতে রাজি আছি, কারণ এটাই, হ্যাঁ। সবকিছুর ইম্প্যাক্ট আছে। বাট মার্কসিজম থেকে যেটা এসছে, এটা সত্যি না। রাইট। তো সো আপনার মার্কসিজম আপনার ইউ ভিন্ন। আর নট সেইং মার্কসিজম এজ এন আইডিওলজি ইজ কমপ্লিটলি ব্যাড রং, বাট এজ এ মানে পিউরিটারিয়ান আইডিওলজি এটা প্র্যাকটিক্যাল না আমাদের কারেন্ট না না, কন্টেক্সট। একেবারেই না, আচ্ছা। একেবারেই না, হ্যাঁ। এবং আপনি পিওর ক্যাপিটালিজমের মধ্যে এটা পাবেন কেন? কারণ পিওর ক্যাপিটালিজমের ভিতরে যে কোনো রাইটস নাই তা না কিন্তু। ওকে, সো ইউ ক্যান হ্যাভ এ ক্যাপিটালিস্ট, আমরা তো এখন ক্যাপিটালিস্ট স্টেট, চায়না ইজ এ ক্যাপিটালিস্ট স্টেট ফর ক্রাইং আউট লাউড। আমি 2 দিন আগে 10 দিন একটা সফর করে আসলাম চায়না, মানে এর আগেও কয়েকবার চায়না গেছি, বাট এবার স্টেট ইনভিটেশনে এটা সফরে গেছিলাম। এবং সো তাদের সরকারের সাথে খুব শক্তভাবে অনেক উঠা বসা, মিটিংস, সেমিনার, অনেক কিছু হয়েছে তাদের সরকারের সাথে। তো সেখানে চায়না ইজ এ ক্যাপিটালিস্ট স্টেট, ইট ইজ। সবাই ব্যবসা করছে, এবং শুধু ব্যবসা করছে না ভাই, বিশাল আকারে ব্যবসা করছে। আপনি যদি যান এক একটা, কারণ আমরা কয়েকটা ফ্যাক্টরি ভিজিটে গেছি এর আগে, এগেন আমি যতবার গেছি, একবার কাজে গেছিলাম, 2 একবার বেড়াতে গেছিলাম। সো বড় বড় ফ্যাক্টরি ভিজিট বা একদম ভেতরে নিয়ে যাওয়া, সবকিছু দেখা, এগুলো হয়নি। মাল্টাই বিল, ওদের ওদের একটা, আমি আপনাকে বলি, ওদের একটা ফুলের, আপনার ফুল, লাইক গার্ডেন ফ্লাওয়ার্স, হ্যাঁ, ফুলের অকশন মার্কেটে গেলাম। ওই অকশন মার্কেটে ওদের আপনার বছরের আয়, মার্কেটের আয়, নট কত ব্যবসা এই মার্কেটের মাধ্যমে পুরো হয় সেটা সেক্টর না, না, কিন্তু জাস্ট ওই মার্কেটটা স্পেসিফিকলি, হ্যাঁ। মার্কেটেরটা যে বসেছে, মার্কেটের আয় হলো $800 million প্লাস বছরে, জাস্ট মার্কেটটা। জাস্ট একটা মানে ফুলের ওরা মার্কেট। এতগুলো ট্রেড করিয়ে দিতে সক্ষম হয় যে ওদের নিজেদের কামাই $800 million প্লাস পার ইয়ার। বুঝছেন? ফুলের অকশন মার্কেট। তো মানে দ্য লেভেল অফ কমার্স আপনি দেখেন, হ্যাঁ। এবং সব ব্যবসায়ীরা আসছে। একটা চার বাগানে গেলাম, বিশাল চা বাগান। ওদের চা প্রোডাকশন কত যেন, মানে ইন দ্য টেন্স অফ বিলিয়ন্স অফ ডলার্স পার ইয়ার। হুম। মানে এগুলো বড় বড় কোম্পানি। সো মানে ইটস এ কমপ্লিট ক্যাপিটালিস্ট, মানে ইটস এ ক্যাপিটালিস্ট সিস্টেম। স্টেট ইজ নট এ ট্রু ডেমোক্রেসি, it's one party, the Communist Party, and the Communist Party has communes and systems and so on and so forth. But আপনার ইকোনমিক সিস্টেমটা কিন্তু ক্যাপিটালিস্ট সিস্টেম। সো এখন মনে করেন, তো তারা ক্যাপিটালিস্ট সিস্টেমের মধ্যে নিয়ে এসছে না, তারা সোশ্যাল সেফটি নেট থেকে শুরু করে সবকিছু বজায় রেখেছে না। এটা মার্কসিস্ট আইডিয়া না, তারা পার্টি স্ট্রেংথ ধরে রেখে, which you could argue has got nothing to do with Marxism or communism. It's a very unique Asiatic cultural political system যেটা তারা তৈরি করেছে, কিন্তু তারা নতুন করে নাম দিতে ভয় পেয়েছে, কারণ মাও যেহেতু মার্কসিজম নিয়ে আসছিল, তারপর মাও ছিল স্ট্যালিনিজমের ফলোয়ার। তারপর যখন সর্ট অফ ব্রেজনেভরা বা মার্কসের, সরি, স্টালিনের পরে যে 56-এর পরে যে স্টালিনকে সর্ট অফ আন্ডারমাইন করা হলো, তখন মাও বললো ঠিক আছে, তাহলে তোমরা স্ট্যালিনিজম না যাও, আমরা নতুন মাওইজমে যাবো। সো 76-এর পর যখন অ্যাকচুয়ালি ক্যাপিটালিস্ট দিকে ডেন জিয়াওপিং নিয়ে যাওয়া শুরু করলো চায়নাকে, তখন ডেন জিয়াওপিং এর বলতে হলো, না না না, মাওইজ এইটাই মাওইজম, আরে তোমরা বুঝতে ভুল করেছো, এইটাই মাওইজম। এটাই মাওইজম, মানে সো ওইটাকেই ওরা মডারেট, নিজের। জি, অল্প অল্প চেঞ্জেস, যেটা থেকে আজকে দের ইজ নো, মানে এটাকে আপনি মাওইজম বলতেই পারেন, কিন্তু এটাকে মার্কসিজম বলতে পারবেন না, এটাকে কমিউনিজম বলতে পারবেন না। এটা ভেরি ইউনিক একটা সিস্টেম দ্যাট ইজ পারফেক্টলি ফিটেড ফর চাইনিজ কালচার, হুম। স্পেশালি গত 100 বছরের চাইনিজ হিস্ট্রি। কারণ গত 100 বছরের চায়না অনেক কিছুর মাধ্যমে গেছে। মনে করেন গ্রেট লিপ ফরওয়ার্ড আর আপনার কালচারাল রেভলিউশনের মাধ্যমে 6 কোটির উপরে না খেয়ে মরে গেছে। এটা বিশাল নাম্বার ভাই, দিস ইজ, মানে দিস নাম্বার ম্যাচেস আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যত লোক মারা গেছে টোটাল। শি জিনপিং এর নিজের বাবাই আপনার কালচারাল রেভলিউশনে মারা গেছেন শি অ্যাকচুয়ালি। জিনপিং এর শি জিনপিং তো মানে খুব কষ্ট করে এই জায়গায় এসছে, মানে এটা আনইমাজিনেবল ছিল, বিকজ তার বাবা ওয়াজ মার্কড, হ্যাঁ। তার হিজ ফাদার ওয়াজ মার্কড।
ঠিক না? সো এই যে এই জিনিসগুলো আপনারা জানেন, সো ওদের ভেরি ইউনিক হিস্ট্রির জন্য এই জিনিসটা কাজ করে। এটাকে নামকরণ, যেমন মনে করেন আমি মাঝে মধ্যে ক্লাসে আমার আমার টিচার, আমি ক্লাসে মাঝে মধ্যে দুষ্টামি করে বলি যে র্যান্ডম যে কোনো কেউ, মনে করেন শাফি যদি কালকে ওনার নাম চেঞ্জ করে বলে শাহরুখ খান, ওনার নাম শাহরুখ খান উনি বলতেই পারে, বাট অ্যাকচুয়াল শাহরুখ খান তার উনি হয়ে যাবেন না, ঠিক না? ট্রু ট্রু। সো এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, আপনি কি নামে ডাকছেন এটাতেই যে আচ্ছা জিনিসটা ওইটা হয়ে যাবে তা না ভাই। হুম। And so that is the point. So China is a completely different system. স্যার আমরা যে আমরা পয়েন্ট এখন থেকে এখানে, জি স্যার, আমরা যে পয়েন্ট থেকে এখানে ঢুকলাম স্যার, যে আমি উপদেষ্টা মণ্ডলীর কথা বলতেছিলাম, যে নতুন বন্দোবস্তের কথা বলতেছে, আপনি বললেন যেটা বামপন্থীদের থেকে এই ও শব্দটার আচ্ছা, একটা। এই জায়গা থেকে আমি যেটা আসছিলাম, জাস্ট আমি ওই জি ছোট্ট স্যার। করে একটু just শেষ করে দিই। সো বামপন্থী থেকে এসছে মানে তারা কিন্তু সবসময় একটা নতুন বন্দোবস্তই চাচ্ছে, তারা একটা মার্কসিজম বেসড বন্দোবস্ত চাচ্ছে, যেটার সাথে আমরা এমনিও একমত না, মানে পলিটিক্যালি আমি একমত না। এবং এতটুকু পরিষ্কার যে বাংলাদেশের জনগণের আহ, আহ, বৃহত্তর অংশ, ইফ নট মোস্ট, ইফ নট অল অফ দি পপুলেশন, তারা মার্কসিজমের সাথে একমত না। মানে এটার জন্য আমার নির্বাচনেও যেতে হবে না, বাট আপনাদের কারো যদি কোনো ডাউট থাকে নির্বাচন দেন এটাতে, আপনারা পরিষ্কার জেনে যাবেন যে বাংলাদেশের জনগণ মার্কসিজমের সাথে একমত না। সো লেফটিস্টরা যখন নতুন বন্দোবস্ত বলে, ওরা যত ভালো মিন করেই বলুক না কেন, সেটা নিয়ে আমি বড় মাথা ব্যথা করি না। কিন্তু আজকে যেটা হয়েছে, যে নতুন একটা গ্রুপ এসে ওই নামটা নিয়ে কথা বলছে এবং বলছে তারা নতুন রিপাবলিক চায়, মানে নতুন ফুল পাওয়ার স্ট্রাকচারে চেঞ্জ। পাওয়ার স্ট্রাকচার চেঞ্জ মানে এগেন এলিট ডিসপ্লেসমেন্ট দিয়ে শুরু হতে হবে এবং ফুল পাওয়ার স্ট্রাকচার চেঞ্জ। আচ্ছা, এখন মনে করেন আমি তো একটা প্রশ্ন আসছিলাম, এলিট ডিসপ্লেসমেন্ট করার প্রয়োজন আছে কিনা, করলে কিভাবে করবেন এবং করে কাকে আনবেন। বাট মোর ইম্পর্টেন্টলি তাদেরকে আরেকটা জিনিস করেন, যে এই যে আপনি নতুন রিপাবলিকের কথা বলছেন, এই নতুন রিপাবলিকের বৈশিষ্ট্য কি হবে। যেমন মনে করেন যে 71-এ নতুন বাংলাদেশের বৈশিষ্ট্য ছিল বাংলাদেশিদের হাতে ক্ষমতা এবং গণতন্ত্র, গণতন্ত্র এবং বাংলাদেশিদের হাতে ক্ষমতা। সো মনে করেন ওই যে 1905 সাল থেকে শুরু করে 1946 সাল পর্যন্ত পুরো ইন্ডিয়ান ল্যান্ড মাসে যতগুলো আন্দোলন হয়েছে, সবগুলো আন্দোলনের বৈশিষ্ট্য ছিল যে ইন্ডিয়ান জনগোষ্ঠীর হাতে তাদের ভোটের ক্ষমতা, মানে লন্ডনে পার্লামেন্টে বসে আমাদের ভাগ্য নির্ণয় হবে না। সিমিলার জিনিসটাও কিন্তু আমেরিকান রেভলিউশনের কারণও ছিল। সো দ্যাট ওয়াজ দ্য স্ট্রাকচার অফ দ্য নিউ রিপাবলিক, যে নতুন যে দেশটা হবে সেখানে আমার ক্ষমতায়ন হবে। তো এখন বাংলাদেশে আমার ক্ষমতায়ন আছে অলরেডি, আইনটা যদি ঠিকভাবে ফলো করা হয়, মানে হাসিনা অনেক কিছু করেছে সেটা অন্য কথা, বাট আইনটা আমার ক্ষমতা আছে অলরেডি, ডেমোক্রেটিক সিস্টেম, এখনো পর্যন্ত আছে, ইটস রিটেন রাইট? দেয়ার। তাহলে এইটা চেঞ্জ করে আপনি কি আনতে চান, কার ক্ষমতা আনতে চান? এখানে তো অলরেডি আমার ক্ষমতা আছে। সো আপনি যে স্ট্রাকচারটা চেঞ্জ করবেন, পাওয়ার স্ট্রাকচারটা, আপনি কার ক্ষমতা আনতে চান? যেমন কমিউনিস্ট পার্টির ছিল যে না তোমার ক্ষমতা না, কমিউনিস্ট পার্টির ক্ষমতা। আপনি পয়েন্টটা বুঝতে পারছেন? জি জি স্যার, তো এখন বুঝতে যে পারছি। যারা নতুন রিপাবলিক চায় তাদের কাছে একটা সিম্পল প্রশ্ন ভাই, বাংলাদেশের কারেন্ট কনস্টিটিউশন যে লিগ্যাল সিস্টেম যেটা আপনি চেঞ্জ করতে চান, এখানে আমার ক্ষমতা দেয়া আছে, মানে নাগরিকের ক্ষমতা দেয়া আছে, আপনি এটা চেঞ্জ করতে চান, আপনি চেঞ্জ করে কার ক্ষমতা আনতে চান? আগে এইটার উত্তর দেন, তারপর বাকি সবকিছু নিয়ে আলোচনা করবো। বা এইটার অ্যাটলিস্ট কোন উত্তর কোন আমরা এখনো কিছু জনগোষ্ঠী, পাইনি। কোন ক্লাস, কোন সোশ্যাল ক্লাসের কাছে পাওয়ার টানতে চান, অ্যাটলিস্ট ওই জিনিসটা তো না স্পেসিফাই মানে করবেন। আপনি দেখছেন, মানে আমরা কিন্তু আমাদের কাছে অলরেডি মানে নাগরিকের কাছে ক্ষমতা আছে, এটা আপনি কি চেঞ্জ করতে চান? থিওরিটিক্যালি, হ্যাঁ। আমার আমার I mean if I can get, if I've gotten my point across, so এটার উত্তর হতেই পারে তাদের কাছে ভালো উত্তর আছে, হতেই পারে যে না না না, মানে আমরা 50 জন পীর পয়গম্বর পেয়েছি, না স্যার, উত্তর আল্লাহ থাকতেই তাআলার পারে, বাণী কিন্তু তাদের কাছে। এখন প্রফেট তো আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তো আর কোনো প্রফেট আসবেন না, বাট তবুও এই 50 জন পীর পয়গম্বর স্পেশাল কিছু নাজিল হয় আল্লাহ তাআলার কাছ থেকে তাদের কাছে, এবং সেই কারণে আমরা নতুন পাওয়ার স্ট্রাকচার এদের হাতে ক্ষমতা দিতে চাই। নিয়ে আসুক, এটা জানাক, আপাতত অ্যাটলিস্ট এখন পর্যন্ত কেউ জানায়নি, তারা শুধু এই নতুন পাওয়ার স্ট্রাকচারের আনতে চেয়ে এটাই বলছে। নতুন পাওয়ার স্ট্রাকচারের কে কার ক্ষমতায়ন হবে এটা এখনো পরিষ্কার না। এখন স্যার এরা মানে যেটা মানে আমি বুঝতে চাচ্ছি যে নতুন বন্দোবস্তের কথা বলতেছে বা পলিটিক্যাল পার্টি করার পরেও, মানে এখনো আপনি যে কথাটা বললেন যে আপনারা যেটা চান সেটা যদি বলতেন তাহলে বুঝতে সুবিধা হতো, কিন্তু আসলে মানে এগুলার যে কি ব্যাখ্যা, সেই সঠিক ব্যাখ্যাটা তো আমরাও পাচ্ছি না, আপনারাও পাচ্ছেন না, আমরাও পাচ্ছি না, আমরা কেউই পাচ্ছি না। সেই ব্যাখ্যাটা স্যার কতটুকু থাকা দরকার, এবং স্যার ব্যাখ্যাটা যে আমরা বারবার পাচ্ছি না, এবং নির্বাচনকে কি একভাবে বারবার পেছানোর জন্য বিভিন্ন ধরনের আহ, মানে কি বলবো, একটা আশঙ্কা তৈরি করা হচ্ছে কিনা। মানে আমি দেখলাম সেদিন নাগরিক পার্টির যে মুখপাত্র, তিনি খালেদ মহিউদ্দিনের একটা টক শোতে যে নারীর অধিকার বা আপনার অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে, সেই ব্যাপারগুলোতে প্রশ্নের কোনো সঠিক উত্তর দিতে পারছে না, তারা শুধু ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন কথা বলতেছে, বাট থিওরিটিক্যালি এই কথাগুলো বর্তমান বাংলাদেশের যে রিয়েল পলিটিক্সের রিয়ালিটি,
সেটার সাথে আসলে তারা কিভাবে অ্যাডপ্ট করাবে বা তারা আসলে কি চাচ্ছে, ওই জায়গাটাতে ক্লিয়ার না হওয়া পর্যন্ত আপনারা রাজনৈতিক দল হিসেবে যারা এখন পর্যন্ত মাঠে রয়েছেন বা এক্সিস্ট করতেছেন, মানে আপনাদের আসলে চিন্তাভাবনা কি? যদি এভাবেই চলতে থাকে আপনারা কি ধরনের পরিকল্পনা বা কি ধরনের কর্মসূচিতে যেতে পারেন, এরকম কি কোনো চিন্তাভাবনা আছে স্যার? উহ, মানে এই মুহূর্তে আমাদের একটা সম্মিলিত, মানে বেশ কিছু দল মিলে, সবাই হয়তো না, কারণ এখানে কিছু দল আছে তারা মনে করছে, ইনক্লুডিং এই যে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারা হয়তো মনে করছেন, আমি পরিষ্কার না, বাট হয়তো মনে করছেন যে আরেকটু হাতে সময় নিয়ে ওনারা যদি কাজ করেন তাহলে জনসম্পৃক্ততা ওনারা বাড়াতে সক্ষম হতে পারেন। এবং ইতিমধ্যে ওনাদের দলীয় অর্থায়নের রিলেটেড অনেক বড় অনেক ঘটনা ঘটেছে। আমরা দেখছি ওনাদের মানে এই অর্থায়নগুলো কোত্থেকে আসছে, কিভাবে আসছে, এগুলো নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু কন্টিনিউসলি যেহেতু আসছে, সামনে আরো কত আসতে পারে, কি পারে, সেগুলো নিয়ে হয়তো তাদের প্রিপারেশন একটা অংশ হতেই পারে। সো এগুলো নিয়ে, এগুলোর কারণে হতে পারে তারা আরো বেশি সময় চাইছেন, এটা হতে পারে, আমি জানি না। কিন্তু তারা যদি পরিষ্কার না করেন, মনে করেন একটা আছে না যে যেই যেই ডুয়ালিটিটা এখন তৈরি করা হয়েছে, রিফর্ম না নির্বাচন, যদিও এই দুটো সাংঘর্ষিক না, মানে একটার জন্য আরেকটা ঠেকার কথা না, হুম। ইদার ওয়ে, বাট তবুও আপনি যদি এখানেও আলোচনা করতে চান তাহলে তো একটু পরিষ্কার করতে হবে না কি রিফর্ম, কিভাবে রিফর্ম। যেমন মনে করেন আমার কাছে যখনই আসে, আমি একটা জিনিস বড় দাগে বলি যে দেখেন, অনেক রিফর্ম আমি চাই, আমাদের তরফ থেকে আমরা লিখিত দিয়ে দিয়েছি, এগেন আপনারা জানেন, আপনারা লিখেছেন অনেক হুম। কিছু, আমরা লিখিত দিয়ে দিয়েছি। তো এই লিখিত দিয়ে দেবার পরও এটা হলো আমাদের আইডিয়া অফ রিফর্মস, এটা আমরা মনে করি সবচেয়ে ভালো, কিন্তু এটার কোনোটাই আমরা 18 কোটি বাংলাদেশের জনগণের কাছ থেকে ম্যান্ডেট নেই নেই। আমি নিজেকে অনেক বুদ্ধিমান মনে করতে পারি, আরমান সাহেব, শাফি সাহেব, উদয় সাহেব, আপনারা বিদেশে বড় দাগে পড়াশোনা করছেন, আপনারা নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করতে পারেন, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে কারো এত বুদ্ধি নাই হুম। যে 18 কোটি জনগণের তাদের চাওয়া পাওয়া একসাথে আপনার তৈরি করতে পারবে, এটা সম্ভব না। এটার জন্য তাদের কাছেই যেতে হবে। সো আমরা যে রিফর্মগুলো সাজেস্ট করেছি বা যে রিফর্মগুলো আমরা দেখতে চাই, এটা বাংলাদেশের জনগণ দেখতে চাই কিনা তার জন্য ভাই আমি নিজেও নির্বাচন চাই। এবং ওইখানেও আমি একটা একটা বড় সহযোগিতা চাই, যে এই যে নির্বাচনের মাধ্যমে আমি ঘরে ঘরে যাব যে ভাই শুনেন, এইগুলা আমরা যে রিফর্মগুলো দিচ্ছি এগুলো অন্য যে কোনো কারো রিফর্মের থেকে বেটার, দেশ আরো ভালো হবে। এই সুযোগটাই দরকার বা এই সুযোগটা হ্যাঁ, পাওয়া যাচ্ছে না। কিন্তু এটার জন্য তো নির্বাচন দরকার। আর নির্বাচন যারা সময় ক্ষেপণ করছে, যারা পেঁচাচ্ছে, তারা বলতো ভাই যে না শুনেন, আমরা 1 বছর পর নির্বাচন দিব, ডিসেম্বরেও না, পরের মার্চে যায় নির্বাচন দিব, বা আগামী জুনে যায় নির্বাচন দিব, আগামী জুনে যায় নির্বাচন দিব। এই জুন থেকে আগামী মার্চ পর্যন্ত, এই জুন মাস থেকে, মানে 25 জুন থেকে 26 মার্চ পর্যন্ত প্রত্যেকটা দল আপনারা শুধু দৌড়ান, আপনারা কি কি সংস্কার করতে চান আপনারা সবাই কাছে নিয়ে যান, এবং এর মধ্যে আপনাদের গ্যারান্টি দিচ্ছি আইন শৃঙ্খলা থেকে সবকিছু সবকিছু এই 1.5 বছর বা এই 1-1.5 বছর আমরা ঠিকভাবে করতে পারবো বা করবো। তাহলে হয়তো আমরা একটা জায়গায় যেন ঠিক আছে, আমরা পাবলিকের কাছে দৌড়ানো শুরু করলাম। প্রবলেমটা হলো যে কোনো কিছুই খোলাসা না। এবং গত 7 মাসে আমরা দেখেছি, এগেন এখানে আমি যে শুধু দোষারোপ করছি অন্তর্বর্তীকালীন সরকারকে তা না, বাট গত 7 মাসে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে অনেক কিছুই সঠিকভাবে চলছে না, হচ্ছে না। এবং এটা না হওয়ার বড় কারণ হলো, একটা বড় কারণ তো অবভিয়াসলি হাসিনা যে অবস্থায় রেখে গেছে, সবচেয়ে বড় কারণ এইটাই। কিন্তু এটা তো বাস্তবতা, এটা নিয়ে তো আর দ্বিতীয় কথা বারবার কথা বলে লাভ নেই, এটা বাস্তবতা যে হাসিনা এইভাবে রেখে গেছে। দ্বিতীয় যে পয়েন্টটা হলো যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু এটা শর্ট টার্মের জন্য, সেহেতু তাদের উপরে ইনস্টিটিউশন আস্থা কম থাকে। সো মনে করেন যে একটা পুলিশ অফিসার থেকে শুরু করে একটা সচিব লেভেলে যেই মনে করেন না কেন, সে মনে করবে যে এরা তো ভাই আর আছে আর 6 মাস, আমার চাকরি তো আছে আরো 10 বছর, সো আমি ভাই লাফালাফি করবো না, আমি চুপচাপ থাকি। সো এরা ওই যে ইনস্টিটিউশন মোমেন্টাম তৈরি করতে সক্ষম হয় না। এগেন এটা এই পার্টিকুলার অন্তর্বর্তীকালীন সরকারের দোষ না, কিন্তু So, এটা এটা যে ওভারঅল কোনো প্যাটার্ন, মানে এই ধরনের হ্যাঁ, সিচুয়েশন এরকমই হয়। হ্যাঁ এরকমই হয়, কারণ এখানে আপনি বুঝছেন যে ইনস্টিটিউশনাল মোমেন্টাম দরকার তো, হুম। কিন্তু ইনস্টিটিউশনাল মোমেন্টাম আপনি তৈরি করতে পারবেন যখন ওই ইনস্টিটিউশনের ভিতরে সবাই জানে আপনি মাত্র 6 মাসের বা 1 বছরের জন্য আছেন। এবং আপনি যদি পপুলার না হন, নেক্সট সরকার আপনার বিরোধী হবে, যেটা ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা মানে দ্বন্দ্ব তৈরি হয়েছে, হয়েছে না, একটা হয়েছে। দূরত্ব তৈরি হয়েছে স্যার, একটা সার্টিন। দূরত্ব তৈরি হয়েছে। তাহলে ইনস্টিটিউশনের দায়িত্বে যারা আছেন তারা চিন্তা করছেন ভাই
দূরত্ব যাদের সাথে হয়েছে তারা তো লং টার্ম সরকারে আসবে, বা তাদের মধ্যে কেউ লং টার্ম সরকারে আসবে। তাইলে এদেরকে সার্ভিস করে এদের জন্য দৌড়ে আমরা ভাই আমাদের চাকরি খাবো কেন? এটা একটা হবে না। এবং এটা নর্মাল, মানে এটা এমন না যে শুধু স্পেসিফিক আমাদের এখানে এইবার হয়েছে, এরকম সব জায়গায় হয়। যত জায়গায় এরকম সিচুয়েশন তত জায়গায় হয়, ইনস্টিটিউশন মোমেন্টাম তারা ক্যাপচার করতে, সরকার গ্র্যাব করতে সক্ষম হয় না, এবং ইনারাও সক্ষম হন নাই। আগামীতে যে আরো কম সক্ষম হবে, কারণ শুরুর দিকে ইনথুজিয়াজমের চোটে অনেক কিছু হয়ে যায়। যেমন মনে করেন অগস্ট মাসে, মানে 24-এর অগস্ট মাসে বা সেপ্টেম্বর মাসে অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো কাউকে ডাক দিত যে কোনো কাজ করার জন্য, সবাই এক পায়ে খাড়া থাকতো, রাজি থাকতো। কারণ তখন সবার ওই উদ্যমটা ছিল, মানে মাত্র আমরা জয়ী হয়ে এসেছি, সবাই সার্ভ করবো, উদ্যমটা ছিল। গত 7 মাসে এটা অনেকটাই নেতিয়ে গেছে, এবং এখন কোনোভাবে আর তারা ইনস্টিটিউশনাল রোবাস্টনেস আনতে পারবে না, মোমেন্টাম আনতে পারবে না। আর যদি না পারে তাহলে ভালো কিছু করতে পারবে শক্তভাবে? না। তাহলে যত আরো সময় যাবে তত কিন্তু জিনিসপত্র আরো মুশকিল হতে থাকবে। তো এই কারণগুলোর জন্য, এরকম অনেক কারণ, আমরা আলোচনায় বসলে আরো অনেক কারণ বেরোবে, আমরা আলোচনায় বসেছি বাট কত লম্বা আলোচনা। এরকম অনেকগুলো কারণ আছে যার জন্য নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যার একটা জিনিস কি স্যার, এখানে দেখেন ছাত্রদের পক্ষ থেকে বা মানে জুলাই আন্দোলনে যারাই ছিল, মানে সবার একটা প্রথমে একটা কথা ছিল যে আমরা এর আগেও আমরা গণ আন্দোলন দেখেছি 90-এ, এবং 90-এর গণ আন্দোলনের পরবর্তীতে কিন্তু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হয়, এবং সেই বাংলাদেশে আহ, কয়েক বছরের ভিতর একই ধরনের পরিস্থিতি যে বারবার তৈরি হওয়াটা, এইটার সমস্যার যেন দ্বিতীয়বার আমাদের না পড়তে হয়, এরকম কোনো কারণে কি তারা লং টার্ম রিফরমেশনের মানে নিশ্চয়তা চাচ্ছে কিনা স্যার, মানে এই না জায়গাটাতে আপনাদের fair কি না, না বক্তব্য? ফেয়ার না এটা দেখেন, লং টার্ম নিশ্চয়তা তো আমরাও চাই ভাই, আমরা চাই না? মানে গত 10-15 বছর আমরা সাফার করেছি, তো আমরা চাই না লং টার্ম নিশ্চয়তা? প্রবলেম হলো আপনি লং টার্ম নিশ্চয়তা ইনশিওর করবেন কিভাবে? কোনো উপায় নেই, দের ইজন্ট। আমরা ইনস্টিটিউশন কিছু চেঞ্জ আনতে পারি, যেটা এখন আমরা এমনি সবাই চাচ্ছি। এমনকি কিন্তু তারা যেহেতু স্যার রাজনৈতিক দল করেছে, তারা তো এখন মানে ওই প্রসেসেই না, না, জয়েন করে দে ক্যান বি এ আপনি পার্ট অফ। আপনি আপনার মনে হয়, এগেন আমি আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্য বেয়ারার অফ নেগেটিভ নিউজ, হ্যাঁ, বা নেগেটিভ আইডিয়াস আর সেন্টিমেন্টস, বাট হ্যাভিং সেড দ্যাট, আপনার মনে হয় যে ওনারা এখন যে উৎসাহ উদ্যমের সাথে একটা দল করেছেন, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর পর সেই উৎসাহ উদ্যম থাকবে? আমি আপনাকে একটা না কথা স্যার, বলি। না না, আমি টু বি আজ রিয়ালিস্টিকলি এটা আমি সম্ভাবনা খুবই আমি কম। আমি না আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমি আজকেই একটা গ্রুপের সাথে আলোচনায় ছিলাম, তাদেরকে এই উদাহরণটা দিচ্ছিলাম, তার জন্য আপনাদের সাথে বসছি, আপনাদেরকে উদাহরণটা দিই। 2012 সালে আমি জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত ছিলাম, আজ থেকে 13 বছর আগে আমি জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত ছিলাম, এবং জাতীয় পার্টিতে বেশ উঁচু স্তরের পজিশন ছিল আমার, মানে পার্টি হায়ারার্কিতে আমি অনেক উপরের দিকে ছিলাম। বাট মোর ইম্পর্টেন্টলি, আমি যত না উপরে ছিলাম তার থেকে অনেক বেশি লোকজনের ধারণা ছিল আমি উপরে, কারণ আমাকে পার্টি চেয়ারম্যান প্রয়াত প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ খুবই স্নেহ করতেন, মানে ভাতিজা হিসেবে স্নেহ করতেন, অনেকভাবে স্নেহ করতেন, বাট খুবই স্নেহ করতেন। সো সবাই মনে করতেন যে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে যদি কিছু করাতে হয়, তাহলে পার্টিতে একজন আছে যাকে যে বলতে হবে, এটা হলো ববি হাজরাজ। কেন? কারণ যেহেতু হোসেন মোহাম্মদ এরশাদ ওনাকে অনেক স্নেহ করেন, উনি যে যদি আপনার জন্য একটা কথা বলেন, তাহলে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব এটা মানবেন। সো 2012 সালে পরে আওয়ামী লীগের শাসন আমলে ডিএমপি কমিশনার ছিল, এসবি প্রধান ছিল, ডিবি প্রধান ছিল, এরকম বড় বড় মানুষ 2012 সালে আমার কাছে এসছে আমার রেকমেন্ডেশনের জন্য। ভাই 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 ভাই, একটু একটু আপনি যদি একটু বলে দেন স্যারকে, একটু যদি স্যারকে বলে দেন তাহলে এটা হয়ে যাবে। আমার অফিসে এসে বসে বসে থেকেছে ঘন্টার পর ঘন্টা। এটা হলো 2012 সালে, যখন আমার সরকার মানে তখন জাতীয় পার্টি সরকারের বন্ধু দল ছিল, 3টা মন্ত্রী ছিল জাতীয় পার্টির, তো জাতীয় পার্টির অবস্থান বোঝেন। আর জাতীয় পার্টির চেয়ারম্যান কিছু দূর আমার কথা অনেক মূল্যায়ন করেন, তাহলে আমার কাছে এসে বসে। এটা হলো 2012 সালে। 2013 সালের নির্বাচনে আমি আওয়ামী সরকারের বিরোধিতা করলাম, এবং পুরোপুরি ভাবে বিরোধী গেলাম। এই বিরোধী যাওয়ার পর 2013 থেকে শুরু হলো আমার সাথে আওয়ামী লীগের দ্বন্দ্ব। সো আমি আওয়ামী বিরোধী 2013 থেকে। 2014, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, মানে 11 বছর। 11 বছর এই স্যার। 11 বছর ডিএমপি কমিশনার, এসবি প্রধান, ডিবি প্রধান তো অনেক পরের কথা ভাই। একটা এসআই
যে কোনো একটা থানাতে এসআইও আমাকে জাস্ট ভাই বলে সম্বোধন করতো আমার সোশ্যাল ইমেজের জন্য, নট পলিটিক্যাল পাওয়ার। আমার লোকজন যখন ধরে নিয়ে যেত রাত 2টা 3টায়, আমি হাত পা ধরা বাকি রাখতাম একটা একটা বেসিক থানার ওসির। কারণ আমাদের দেশে একটা সিস্টেম আছে যে মানে প্রত্যেকদিন সকালবেলা কোর্টে দেওয়া, এটাকে বলে চালান দেওয়া। চালান চালান একবার দেয়া। দিলে আপনার ক্রিমিনাল রেকর্ড হয়ে যাবে। So তো আপনি আপনাকে ওইটা বছর মানে মামলা চালাইতে হবে তখন আপনার। মামলা চালাইতে হবে। So চালান দেওয়ার একবার মামলায় চলে গেলে, সো মানে আমাদের সারা মানে কাউকে ধরলে, পার্টির কাউকে ধরলে মানে পুরা মাথা ব্যথাটা থাকতো যে সকাল 9টার আগে ছাড়াইতে হবে, চালানে যেন না যায়। আমার পয়েন্ট বুঝতে পারছেন? তো রাত 3টা 4টার সময় ওসি এসআই এদেরকে ধরে, ভাই প্লিজ আপনার কাছে ক্ষমা চাই, ও আসলে এটা করে নাই, ও এরকম ছেলে না, এই সেই, মানে হাত পা ধরা শুধু বাকি থাকতো ভাই। এবং হাত পা ধরা বাকি কেন থাকতো? কারণ মানে মনে করেন কুড়িগ্রামে ঘটনাটা ঘটেছে, আমি ঢাকায় বসে তো আর মানে এসপি সাহেবের বা ইন্সপেক্টরের পা ধরতে পারছি না, হাত ধরতে পারছি না, তো ফোনে হাত পা ধরছি রাত 2টা 3টার সময়। এরকম প্রচুর হয়েছে। মনে করেন কিশোরগঞ্জ গেছি, আপনার সিরাজগঞ্জ গেছি, আপনার বরিশাল গেছি, এর ছোট্ট একটা মিটিং সেট করা 3 দিন আগে থেকে, 4 দিন আগে থেকে, 1 সপ্তাহ আগে থেকে সেট করা। আমি ভেনিউর কাছে যে পৌঁছেছি, পুলিশ এসে বাইরে মিটিং এর সব লোকজন উঠিয়ে দিয়েছে। Just খালি খালি মানে ওসিকে ফোন just দিয়েছি। না না, আমি আমি ভাই গত 10 বছরের লিভড ঘটনাগুলো বলছি জি, আপনাদেরকে। বুঝতে পারছি স্যার, মানে হ্যাঁ এটা মানে অসহায়ত্ব লাগছে যে এটা হ্যাঁ, কি অবস্থা ওসিকে আমার। ফোন দিয়েছি, ভাই এটা মানে কিভাবে? বলে ভাই আপনারা এরকম করেন কেন? যেই ওসি এখন, মানে আমি আপনাকে বলছি, মানে এখন মূল্যায়নটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি কোনো, এগেন আমি ছোট করে বলছি না, বলবো একজন মনে না করেন না স্যার, এটা এটা আমাদের এখন যদি ফ্রাস্ট্রেশনের একটা জায়গা তো ডিআইজি স্যার। সাহেবকে আমি ফোন দেই, ডিআইজি সাহেব অনেক সম্মানের সাথে বলবেন, জি ভাই ভাই কেমন আছেন বা কিছু, হ্যাঁ না আমরা তো চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করতে, একটা ডিআইজি সাহেব বা আইজি সাহেব এইভাবে কথা বলবেন। ওসি, আমি আপনারা এমন কেন করেন ভাই, মানে মিয়া বলতো না, এটা ভাই বলতো সামাজিক মর্যাদার জন্য। বাট তাছাড়া আপনারা এমন করেন, করেন না তো, না আমাদের উপর প্রেশার দেন, দূর ভাই। আপনারা আপনারা এত শিক্ষিত মানুষ না, কেন এরকম করেন? কি করার দরকার আপনাদের সব মিটিং? আর আপনারা পারেন পার্টির নাম লাগিয়ে দিচ্ছেন জাতীয়তাবাদী, কেন এরকম করেন? এই ধরনের লাঞ্ছিত আমাদের হইতো হইতো একটা ওসির কাছে, একটা এসআইয়ের কাছে 10-11 বছর, বুঝছেন? এবং আমি আমি আপনাকে একটা জিনিস বলি, মানে সবার এই জিনিসটা হয়তো নাও হতে পারে, বাট আমি যে পরিবার থেকে আসি, 80-90 দশকে যখন আমার বয়স আপনাদের থেকে অনেক কম, হ্যাঁ, তখনও মানে এগেন পারিবারিক পরিচয়ের কারণে, আমি এমন একটা জায়গা থেকে এসেছি পারিবারিক পরিচয়ের কারণে, তখনও কোনো এমপি মন্ত্রীও দেখলে একটা ভালো সমাদর দিতেন। আরে ভাইয়ের ছেলে, ভাইয়ের ছেলে, আরে বাবা কেমন আছো বাবা, এই কি, এরকম শুরু হয়ে যেত এমপি মন্ত্রীদেরও 80-90 দশকে। হ্যাঁ, তারপর যখন রাজনীতি মানে জনগণের জন্য কাজ করতে এসছি, তখন এসআইওসি ঝাড়িবাজি করে। এগেন এটা বাস্তবতা। এবং তবু আমার সাথে এই লেভেলে ঝাড়িবাজি করে, কারণ আমার একটা সামাজিক এগেন পরিচয় তো চলে যায় না রাজনীতিতে আসলো। তার জন্য যার এই সামাজিক পরিচিতিটা নেই, যেটা আমার দলের অনেকেরই নেই, তাদের সাথে কি করে আমি আপনাকে ভেঙে বলতে পারবো না ভাই, বুঝছেন? তো এখন এটা হলো রাজনৈতিক বাস্তবতা। এই যে তরুণেরা দল করেছেন, এবং এগেন ওনাদের সাধুবাদ জানাই, কিন্তু ওনারা রাজনৈতিক বাস্তবতার সাথে পরিচিত না। এই মুহূর্তে উনাদের এক কথায় ডিসিরা বাসে করে করে লোক পাঠিয়ে দিচ্ছে, পুলিশের হেলিকপ্টার ওনাদের জন্য ওয়েট করে, ওনারা কোথায় যাবেন পুলিশের হেলিকপ্টার নিয়ে যাবে। পরে জি নাহলে স্যার। ওনারা দু এক সময় খবরে বলেন যে সিট খালি ছিল। আমি আজ পর্যন্ত শুনি নেই কোথাও যে পুলিশের হেলিকপ্টার হেলিকপ্টার, কোথাও হেলিকপ্টারে রওনা সিট হওয়ার আগে খালি থাকে এই অ্যানাউন্স করে কনসেপ্টই। আমাদের এতগুলো সিট খালি আছে, কে কে নিতে চান, এটা অ্যানাউন্স করে, এটা আজ পর্যন্ত আমি শুনি নেই। বাট যাই হোক, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এইটাই যখন আপনি সরকারি পাওয়ার থেকে চলে যাবেন না, তখন মূল্যায়ন কি হবে? এবং আমি বলছি মানে আমার একটা সামাজিক পরিচয় আছে, যেখানে একটা মিনিমাম মূল্যায়ন দিতে বাধ্য, কারণ বাংলাদেশে একটা সামাজিকতা আছে, বাংলাদেশে একটা হ্যাঁ, মিনিমাম সোসাইটি মূল্যায়ন বাধ্য। দিতে বাধ্য। হ্যাঁ, তাহলে যাদের এইটা নাই তাদের সাথে কি হয়? অনেকেই কিন্তু এখন বুঝতে পারছেন না, রাজনৈতিক বাস্তবতা বুঝতে পারছেন না। যেই মুহূর্তে সরকারের সহযোগিতা পাশ থেকে চলে যাবে, তখন কিন্তু আপনি আসল রাজনীতি বুঝবেন তখন। এবং ওই রাজনীতি করে যদি আপনি টিকেন, তাইলে আপনি সামনে যেয়ে বাংলাদেশকে কিছু দেওয়ার মতো জায়গায় থাকবেন। ওই রাজনীতি করে বেশিরভাগ মানুষ টিকে না, বেশিরভাগ মানুষ টিকে না, আমি আপনাকে বলে দিচ্ছি। এটা আমরা ধৈর্যের দেখেছি, ব্যাপার, মানে অনেক মানে মাঠে টিকে থাকার ব্যাপার আছে স্যার এখানে। জি, বেশিরভাগ মানুষ টিকে না। আপনি কতবার লাঞ্ছিত হবেন ভাই? কতবার? কতবার আপনি লোকজনের হাত পা ধরবেন? কতবার? স্পেশালি যদি আপনার অপশন থাকে, আপনি চিন্তা করবেন ভাই কেন? মনে করেন আপনি যদি আমার কথা বলেন, হ্যাঁ, বা আমার সরি আমার কথা বাদ দেন, আপনি আপনি নিজের কথা ধরেন, মনে করেন আরমান সাহেব,
আপনি বিদেশে ভালো পড়াশোনা করেছেন, ভালো ডিগ্রি আছে, ভালো কিছু আছে, আপনি এখানে আসলেন, বারবার এটা হচ্ছে, কতবার একটা পয়েন্টে যে বলবেন না ভাই আমি তো বিদেশে ভাই, লোকজন আমাকে স্যালুট দিবে, আমার এইটা এইটা ডিগ্রি আছে, আমি এইটা এইটা করবো, আমি কেন এখানে র্যান্ডম সর্ট অফ একটা এসআই এর কাছে লাঞ্ছিত হব, র্যান্ডম আর তার কাছে লাঞ্ছিত হব, যেখানে আমি আমি জাস্ট ভালো কাজ করতে চেষ্টা করছি, কেন হবে? আপনি বলবেন না, একটা পয়েন্টের পর বলবেন। মানে শুরুতে অনেকে অনেক কথা বলতে পারে, শেষ পর্যন্ত ওটা টেনে নিয়ে যাওয়া এত সহজ না। অনেকে বলতে পারে এই খাবো, গুলি খাবো, মাইর খাবো, খাবো, খাইলাম। যে 2-4 বার মার খেয়েছে না, সে জানে মায়ের কাকে বলে। সে তারপরে স্যার একটা কিন্তু আর জিনিস কি এইভাবে স্যার, আওয়াজ করবে না। বিপ্লব আপনি মানে জাতি হিসেবে আপনি এই যে আমরা গণ আন্দোলনে চলে যাই, আমরা আমরা প্রতিবাদের মিছিলে চলে যাই, সেটা যেমন একটা জিনিস, সেটার জন্য তারা যারা করবে তারা সব অবশ্যই সম্মানিত, এবং তারা রাষ্ট্রের দেশের সব জায়গায় মানে তাদের একটা স্বীকৃতি থাকবে। কিন্তু রাজনীতিটা তো স্যার অন্যরকম একটা জায়গা, তাই না স্যার? নিশ্চয়ই, মানে এরকম একটা নিশ্চয়ই, ওয়াইল্ড একটা নেশনকে চালানো, মানে নিশ্চয়ই, এইটার জায়গায় এক্সপিরিয়েন্স থেকে শুরু করে এখানে ফিলসফি থাকাটাও তো অনেক দরকার এখানে। নিশ্চয়ই। এর সাথে জনগণের সাথে সম্পৃক্ততাও, জনগণের সাথে সম্পৃক্ততা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এই সম্পৃক্ততা তৈরি করার জন্য আপনার 10 বছর দৌড়াতে হবে, 20 বছর দৌড়াতে হবে। এটার মাধ্যমে কিন্তু সম্পৃক্ততা তৈরি হবে। মনে করেন আজকে এই যে আপনারাও যে আমার সাথে কাজ করেন, কেন করেন? র্যান্ডম আপনি আমাকে খুঁজে পেলে আপনি কাজ করতেন? না স্যার। আপনাদের কাছে একটা বিশ্বাস এসেছে যে না, এই ভদ্রলোকটা যে এই যে দল চালাচ্ছে বা এত কিছু করেছে এবং সে এত কিছুর পরে চলে যায়নি, তার মানে সে আছে এবং থাকবে। আমরা তিনজন অ্যাটলিস্ট তার প্রতি বিশ্বাস রাখছি। তো এই বিশ্বাস রাখার জন্য তো একটা ট্র্যাক রেকর্ড দরকার ভাই। আমি গতকাল এসেছি, হয়তো সামনে যে আমি করব, হতেই পারে, বাট আপনি কিভাবে জানবেন আমি করবো সামনে যে, আনলেস আমার কোনো ট্র্যাক রেকর্ড আছে? বা আপনার এবং এই এখন থেকেই যদি স্যার ক্লিয়ার একটা মেসেজ না থাকে যে হোয়াট ইউ আর গোয়িং টু ডু, বারবার যদি আপনি মানুষকে শুধু দ্বিধা দ্বন্দ্বের ভিতরে ঢুকিয়ে দেন, তাহলে তো মানে এই এই জালেই তো আমরা আটকা অনেক বছর ধরে। উই ওয়ান্ট টু গেট রিড অফ ইট। So আমরা দেখতে চাই এই তরুণদের দলের মাধ্যমে ভালো কিছু এগেন। মানে আমি আজকেও কিন্তু এনসিপির একজন দায়িত্ববান নেতার সাথে কিছুক্ষণ আমার কথা হচ্ছিল, তরুণ, তরুণ বাট এগেন মানে একটা পার্সোনাল লেভেল আমি এদের সবাইকে স্নেহ করি, একটা পার্সোনাল লেভেল, একটা গ্রুপ লেভেল। আমি চাই তারা ভালোভাবে কাজ করুক। আমার দলেই থাকলে সে ভালো হবে, তাছাড়া অন্য কোনো দলে থাকলে ভালো হবে না, এটা আমি বিশ্বাস করি না। এবং আমি চাই ভালোভাবে কাজ করুক। সো আজকেই এনসিপির একজন সর্ট অফ ফ্রন্ট মানে ফ্রন্ট র্যাঙ্কিং নেতার সাথে বেশ কিছুক্ষণ কথা হচ্ছিল, তাকে আমি এই জিনিসটা বলতে চেষ্টা করছিলাম যে দেখো বাবা, তোমরা এগেন তরুণ, দেখো জি স্যার, তোমরা অফকোর্স। এই যে সবাইকে প্রতিপক্ষ মনে করছো, এটা ভুল। বাংলাদেশের রাজনীতিতে আমরা খুব নতুন একটা জায়গায় এসেছি, এবং বিশাল একটা দল আওয়ামী লীগ, যারা মোস্ট নির্বাচনে আপনি ধরে নেন অর্ধেকের কাছাকাছি সিট পাবে মোস্ট নির্বাচনে, তারা এইবার তাদের রাজনীতি হবে না। অ্যাটলিস্ট এইবার তাদের নির্বাচন হবে না, মানে তারা করতে চাইলেও পারবে না। এটা লিগালি না পারুক আর প্র্যাকটিক্যালি না পারুক, তারা পারবে না এবার নির্বাচন। তো এই নির্বাচন অর্ধেক সিট আপনি ধরে নেন খালি, যদি আমরা সেভাবে চিন্তা করি, তাহলে এই একটা নির্বাচন আসলে একে অপরকে প্রতিপক্ষ হিসেবে দেখার কোনো প্রয়োজন নেই। এবং এখন অ্যাক্টিভ যারা রাজনৈতিক দল আছেন, এবং অ্যাক্টিভ রাজনৈতিক দল আসলে 10 থেকে 12টা আছে, এর বেশি নাই। মানে এর যদিও বেশি নাই। নিবন্ধিত আছে 45-47টা, লোকজন বলে এই কোয়ালিশনে 62টা আছে, ওই কোয়ালিশনে 20টা আছে, না, খুব বেশি হলে 10 থেকে 12টা, ইনক্লুডিং এই যে নতুন এনসিপি, ইনক্লুডিং এনসিপি, খুব বেশি হলে 10 থেকে 12টা দল আছে, খুব বেশি হলো। এই 10 থেকে 12টা দল এইবার অ্যাটলিস্ট এই একবার আমরা যদি একত্রিতভাবে কাজ করতে পারি, যে নির্বাচনে একত্রিতভাবে সরকার পরিচালনা শুরু করবে, অ্যাটলিস্ট একত্রিতভাবে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আসলে ওই যে জাতীয় ঐক্য, জাতীয় ঐক্যর কথা বলি, এটার একটা সুযোগ আছে। কিন্তু আমরা সবাই যদি লোভী হয়ে যাই যে আমি এনডিএম হয়তো আসলে আমি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হলে জিততাম 5টা, কিন্তু চাই 50টা, কথার কথা আমি বলছি না এনডিএম এর কি অবস্থা, আমি জাস্ট বলছি। বা আমি এনসিপি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হলে জিততাম 5টা, কিন্তু চাই 500টা বা 200টা, তাহলে তো হবে না। বাট তাছাড়া আমরা একটা যদি রিজনেবল আন্ডারস্ট্যান্ডিং এ এই 10-12টা দল আসতে পারি, একটা রিজনেবল আন্ডারস্ট্যান্ডিং এই 10-12টা, কেউ 2টা, কেউ 10টা, কেউ 150টা, কেউ 200টা, হোয়াট এভার, একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসতে পারি, তাহলে এই প্রথম বাংলাদেশের ইতিহাসে আমরা আসলে একটা জাতীয়ভাবে পথ চলা শুরু করতে পারি। এবং এই পথ চলাটা লং টার্ম হবে বা পার্মানেন্ট হবে তা না, কিন্তু
মনে না, করেন একটা তবুও কোনো না কোনো দলের একটা মেজরিটি হবে টেম্পোরারি পার্লামেন্টে। কনসেনসাস থাকতে পারে, বাট স্যার এটার এটার আসলে রেসপন্সিবিলিটিটা কার, মানে হু ইজ গোয়িং টু কোঅর্ডিনেট ইট, মানে এটা সরকার থেকে একটা তো ফ্যাসিলিটেশন এটা রোল। এটার হ্যাঁ। প্রধান রেসপন্সিবিলিটিটা আমি মনে করি যারা সরকার পরিচালনায় আছে, প্রথম রেসপন্সিবিলিটি, প্রধান রেসপন্সিবিলিটি তাদের। কিন্তু আমাদের সবারও আছে। যেমন মনে করেন আমি এটা নিয়ে কিন্তু সবার সাথে কথা বলি, এই যে আজকেও বলছিলাম যে ওই যে এনসিপির একজন ফ্রন্ট রানিং নেতার সাথে বসেছিলাম। হ্যাঁ, এবং আমি রেগুলারলি সবার সাথে এটা নিয়ে আলোচনা করতে চেষ্টা করি। হুম। তবে আমি একা কতখানি এটাতে ইম্প্যাক্ট ফেলতে পারবো, এটাতে ইম্প্যাক্ট ফেলার জন্য আসলে সহযোগী হিসাবে সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকার, নট এ পলিটিক্যাল সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এরা যদি এগিয়ে আসে অ্যাজ অপোজ টু একটা দলের ক্ষমতা, যে না ঠিক আছে সরি এই দলটা হয়ে গেছে এখন চলেন না ভাই সবাই মিলে একসাথে, আমরাও তো নির্বাচন এভাবে দিতে চাই, সবাই মিলে একসাথে আমরা 1 মাস 2 মাস 3 মাস আলোচনা করি এগুলো রিলেটেড কি কিভাবে হতে পারে। একটা চেষ্টা অ্যাটলিস্ট, একটা একটা সঠিক সদিচ্ছা নিয়ে একটা চেষ্টা অ্যাটলিস্ট হোক যে সব একসাথে হতে পারে কিনা। যদি না পারলাম পারলাম না, নির্বাচনে এমনি চলে গেলাম, যে যে কটা সিট জিততে পারলো জিতলো, অ্যাটলিস্ট ওই কিন্তু সদিচ্ছাটা চেষ্টা করতে স্যার অসুবিধা থাকতে কি? হবে, ওই সদিচ্ছাটা থাকতে হবে। এবং আমার মনে হয় যে এটা আমরা একটা পুশ করতে পারি, আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, লেটস সি হোয়াট হ্যাপেন্স। তবে স্যার এবারের নির্বাচনটা মানে আমাদের জাতির উপরে যে একটা ক্ষত তৈরি হয়েছে বিগত 3টা টার্ম ধরে, আমরা যে প্রজন্মটা আমরা ভোট দিতে পারি না বা ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে স্যার, এই জন্য আমাদের এই ভোটটা, এইবারের যে নির্বাচনটা, এটা কিন্তু আসলে সত্যিকার অর্থে অনেক গুরুত্বপূর্ণ। এবং এই যে নিশ্চয়ই। আপনি যে প্ল্যানটার কথা বললেন যে আমরা যদি আসলে রাজনৈতিক দলগুলো যদি সত্যিকার অর্থে জনগণের জন্য রাজনীতি করি বা দেশের জন্য রাজনীতি করার সেই থিওরিটিক্যালিও যদি আমরা করে থাকি, আমাদের ওই জায়গাটায় তো স্যার পৌঁছানোর আসলেই দরকার যে আমরা অ্যাটলিস্ট এ জাতির এই মানুষগুলোকে একটাবার ভোট দিতে দিই সুন্দর করে, আমরা সবাই একটু, নিশ্চয়ই। সবাই একটু নিশ্চয়ই। আমরা মানে এবং কোঅর্ডিনেট এবং করি আমরা মানে একবার। দেখেন আমরা যদি এরকম একটা কোয়ালিশন তৈরি করতে পারি, তারপরও কিন্তু অনেক ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটস থাকবে, অনেক কিছু থাকবে, সো জনগণের ভোট দেওয়ার জায়গা কিন্তু ঠিকই থাকবে। হ্যাঁ, কিন্তু আমরা মনে করেন সবাই মিলে একটা জায়গায় আসলাম যে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স এই কাজগুলো আমরা করব। এবং যেহেতু আমরা সবাই মিলে একসাথে করে নির্বাচনে যাচ্ছি, তার মানে সবাই একসাথে প্রতিজ্ঞাবদ্ধ এই কাজগুলো আমরা করব। তখন কিন্তু ওই যে রিফর্ম এজেন্ডা নিয়ে যে কথাগুলো হচ্ছে না, এটা বাস্তবায়নও সোজা হয়ে যাবে, অনেক কিছু সোজা হয়ে যাবে। জি স্যার, একটা খুব কিন্তু সহজ সমাধান পেয়ে যেতাম আমরা 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 নাগরিক হিসাবে। আমরাও দেখতে চাই এটা, কিন্তু বারবার যদি আমরা এটা দেখতে না পারি স্যার, ওই জায়গাতে কিন্তু আমাদের ভয়টা তৈরি হচ্ছে। এইখানে একটা জিনিস যেটা হয়তো আরেকটা প্রচেষ্টা আসতে হবে যে সরকারের সাথে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর ডিস্টেন্সটা যদি কমানো যায়। এইখান থেকে সরকার এই পর্যন্ত সহযোগী হননি, আমি আশা রাখবো যে ওনারা হবেন। ওনারা কতজন আপনার পডকাস্ট দেখ, আপনাদের পডকাস্ট দেখবেন এবং পডকাস্ট দেখলেও আমার কথা এখান থেকে তারা মূল্যায়ন করবেন এটা জানি না, তবু আমি চেষ্টা করি তাদেরকে এই কথাগুলো বলতে। আহ, যদি তারা চেষ্টা করে, আমি যেমন চেষ্টা করছি, একসাথে হাত মিলিয়ে যদি তারা চেষ্টা করে, তাহলে আমার কাছে মনে হয় অনেক কিছু করা হয়তো সম্ভব হতে পারে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। এই স্যার তাহলে আমাদের মানে আমরা চাই এরকম রাজনৈতিক দল যারা আছে এই মুহূর্তে, মানে আপনাদেরকে দেখলাম স্যার, আপনারা বিভিন্ন সময় আপনাদেরকে ডাকা হচ্ছে বা আপনারা মিটিং করতেছেন, তাদের সাথে বিভিন্ন আলোচনা হচ্ছে, বাট এগুলো আসলেই কি কতটুকু মানে ফলশ্রুত এগুলো বা আসলে এরকম আলোচনা আলোচনা বেশি হচ্ছে? হচ্ছে না, না ফলপ্রসূ কোনো আলোচনা হচ্ছে না, এই আলোচনাগুলো একটু দুঃখজনক। এটা লাস্ট টাইম আমিও তাদেরকে বলেছি যে আলোচনায় যদি ডাকতেই হয় রাজনৈতিক দলগুলোকে, তাহলে আলোচনাটা আসলে ফলপ্রসূ হওয়া উচিত। হুম। জাস্ট ভাই আসেন এক কাপ চা খেয়ে যান, যেটা প্রথম দুবার চাও দেয়নি, বাট এনিওয়ে, বা আসেন এক কাপ চা খেয়ে যান, এটার থেকে আমাদের আরো সবারই, মানে সেটা অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর রাজনৈতিক দল বলেন বা রিফর্ম কমিশন বলেন, সবারই আরো গুরুত্বপূর্ণ কাজ আছে। সো আমরা যদি 5 মিনিটের জন্য বসি, এই 5 মিনিটটা ইভেন্টফুল হতে হবে, যে 5 মিনিটে উই আর ডুইং মানে গেটিং সাম এফেক্টিভ রেজাল্টস। তো এই জিনিসটা এখনো হয়নি, বাট আগামীতে হবে না সেটা তো না। সো আমাদের প্রচেষ্টাটা থাকতে হবে আগামীতে যেন এইভাবে হয়। তা আমি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখলাম, উনি কিন্তু জাতিসংঘের মহাসচিবের সাথে দেখা করে বের হয়ে সম্ভবত বলেছেন যে এই মিটিংটা আসলে কেন ছিল আমরাও বুঝতে পারি নাই। সো এরকম সত্যি মানে কথা। অপ্রস্তুত ভাবে রাজনৈতিক দলকে বিভিন্ন জায়গায় ডেকে না নিয়ে যে, এখানে দেখেন আমি আপনাকে একটা কথা বলি, হ্যাঁ, মনে করেন ইউএন যখন বসে, কারোর সাথে একটা কারণ থাকতে হয়। এর আগে যেমন মনে করেন ওই যে 14 সালেও, যেটার সাথে আমি অতপ্রত, 13-14-তে যখন আমি অতপ্রত ভাবে জড়িত ছিলাম, তারাঙ্ক সাহেব এসেছিল বারবার করে বসতে যে আওয়ামী লীগ একটা নির্বাচন কেয়ারটেকার সরকার ছাড়া দিতে চায়, যেই নির্বাচনে অন্য দলগুলো যেতে চায় না। তো এখানে একটা মীমাংসা করার জন্য ইউএন এসেছিল, সো ওইখানে রাজনৈতিক দলদের সাথে বসার একটা আলোচনার বিষয় আছে। এইখানে তো মীমাংসার কিছু নাই, এটাই তো, এখানে তো সবাই একই ঠিক না? স্টেক হোল্ডার, একই হ্যাঁ। গণ সো আন্দোলনের। এবং এবং তখন কিন্তু এখানে আরেকটা জিনিস একটু পরিষ্কার করি, যে তখন ইউএন ম্যান্ডেট নিয়ে এসেছিল, ইউএন ইনভাইট করেছিল রাজনৈতিক দলগুলোকে। এই যে গতকাল যে রাজনৈতিক দলের সাথে বসলো গুটেরেস সাহেব, সরি, এটা কিন্তু ইউএন
মিটিং ডাকেনি। এটা কিন্তু বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার মিটিং ডেকেছে, দুটো ডিফারেন্স আছে কিন্তু। যে আমি আপনার বাসায় মেহমান হিসেবে গেছি, আপনি আমার সাথে দেখা করানোর জন্য সাফিয়া উদয়কে ডেকেছেন, অ্যাজ অপোজ টু আমি আপনাকে শাফিকে আর উদয়কে ডেকেছি, ভাই আসেন আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই, মীমাংসা করাতে চাই। পয়েন্টটা বুঝতে পারছেন? সো ওই হিসাবে গতকালের মিটিংটার আসলে তেমন কোনো কারণ ছিল না। তাই বলে মিটিং হইতে পারে না তা না, অবভিয়াসলি ভাই কেমন আছেন সব একসাথে চা খাই, হ্যাঁ, কিন্তু তখন এটাকে কুশল বিনিময় বলে, এটার নামটা হয়তো তাহলে মিটিং দেওয়া উচিত না। এটাকে ওইভাবেই আইডেন্টিফাই করা উচিত। জি। স্যার আরেকটা লাস্ট আলোচনা করে আমরা পডকাস্টটা শেষ করতে চাচ্ছি, যেহেতু আপনার ওখানে অনেক রাত হয়ে গেছে স্যার। এই মুহূর্তে এনডিএম, যেহেতু আমরা দেখলাম কিছুদিন আগে আপনাদের এনডিএম এর বড় ইফতারে আমাদের বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত অ্যাক্টিং চেয়ারম্যান উনি উপস্থিত ছিলেন, তারেক রহমান। সো এই মুহূর্তে এনডিএম বিএনপির সাথে যেহেতু যুগপৎ আন্দোলনে একসাথে ছিল, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে একসাথে ছিল, সো এই মুহূর্তে স্যার এনডিএম এবং বিএনপির সম্পর্কটা মানে আগামী নির্বাচনকে কেন্দ্র করে কিভাবে আগাচ্ছে, বা আপনারা কি মানে দুইটা দলের একই ধরনের ম্যান্ডেট বা ইশতেহার থাকবে, ম্যানিফেস্টো থাকবে, নাকি আপনাদের মানে কিভাবে কি স্যার এটা আচ্ছা, এটা নিয়ে একটু আমি যদি অনেকেরই অনেক ধোঁয়াশা থাকতে পারে স্যার, এই জন্য আর কি। নিশ্চয়ই কোনো 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 ধোঁয়াশা নেই আরমান, আমি পরিষ্কার একদম পরিষ্কার করে দিচ্ছি। যেটা কিছুক্ষণ আগেও আমি আপনাদেরকে বলছিলাম যে আমার সর্ববৃহৎ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি মনে করি, আমার যে প্রচেষ্টা বা আমাদের এনডিএম এর তরফ থেকে এবং এনডিএম এর চেয়ারম্যান হিসেবে আমার যে প্রচেষ্টা, যে আমরা সবাই একত্রিত যেন কাজটা করতে পারি। শুধু আমি বিএনপি না, কিন্তু শুধু এনডিএম বিএনপি না, আমরা সবাই একত্রিত এই কাজটা করতে পারি। এবং গত 10 বছর এই যুগপৎ আন্দোলন বা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বিএনপি, সবচেয়ে বড় দল বিএনপি, এবং সবচেয়ে বেশি সাফারও কিন্তু করেছে বিএনপি। কারণ ওই যে আমার যেমন ওই যে রাত 2টা 3টা পর্যন্ত হাত পা ধরতে হতো, ভাই চালান দিয়েন না, বা ইম্বারাসড হতে হতো যে আমার লোকজন কিছু লাঠি পিটা করে মিছিল উঠিয়ে দিয়েছে। বিএনপির কিন্তু এটা হইতো না ভাই। বিএনপির ওই যে মিটিং এর লোকজন গুম হয়ে যেত, যে কল ওদের দিবে পরিবারের সেই ওদের চেহারা দেখতো না। সেই হারায় যেত। হ্যাঁ, সেই হারিয়ে যেত। সো মানে আমাদের উপর অত্যাচার হয়েছে, কিন্তু আমাদের উপরে অত্যাচার মাল্টিপ্লাইড বাই মেনি ফোল্ডস বিএনপির উপরে হয়েছে। এবং এই যুগপৎ আন্দোলনের নেতৃত্বে বিএনপি ছিল। সো এখন যখন আমি আমার মেইন প্রচেষ্টা সবাইকে একসাথে করে আগামী নির্বাচনে যাওয়া এবং মানে এটলিস্ট মিনিমাম যত সময় পারি একসাথে দেশের জন্য কাজ করা, তাহলে সেখানে বিএনপির কে আমি বাইরে রেখে করব? না, সেটা করা সম্ভব না। না না। সো আমার প্রচেষ্টা সবাইকে নিয়ে। তো এই সবাইকে নিয়ে প্রচেষ্টাতে আমি অত্যন্ত আনন্দিত যে সবচেয়ে বড়ভাবে সারা কিন্তু বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনই দিয়েছেন। সবচেয়ে বড়ভাবে সারা, আমি সবার কাছে রিচ করছি কিন্তু, সবচেয়ে বড়ভাবে সারা দিয়েছেন বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন। এবং সেটার একটা ম্যানিফেস্টেশন ছিল যে আমাদের ইফতার প্রোগ্রামে উনি যে বড়ভাবে বক্তব্য রাখলেন, আর এটা কিন্তু প্রথমবার, দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম উনি উনার দলীয় কোনো কর্মকাণ্ডের বাইরে অন্য কোনো দলের, সেটা ইফতার প্রোগ্রাম হোক আর যে কোনোই প্রোগ্রাম হোক, প্রথম এভাবে প্রেজেন্ট থেকে বক্তব্য রাখলেন। এবং এটা উনার বহিঃপ্রকাশ, উনার তরফ থেকে, উনার সাইড থেকে একটা বহিঃপ্রকাশ যে উনিও এই যে যেই ঐক্যটা আমরা এনডিএম গড়তে চেষ্টা করছি, উনারা সেই ঐক্যর সাথে থাকতে প্রস্তুত বা থাকতে চান বা একমত। এটা উনাদের সাইড থেকে উনার বহিঃপ্রকাশ। সো এইটা হলো পরিচয়, যেটা আমি আপনাকে বললাম, সেখানে ধোঁয়াশার কিচ্ছু নাই। আমরা অবভিয়াসলি বিএনপি কে নিয়ে সাথে থাকতে চাই, এবং আমরা ইতিমধ্যে বিএনপির তরফ থেকে আমরা যে আপনার এন্ডেভার্স গুলো দেখেছি, তাতে আমাদের কাছে পরিষ্কার যে বিএনপিও আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকতে চায় বা আমাদেরকে সাথে নিয়েই তারা যাত্রায় যেতে চায়। কিন্তু আমাদের যাত্রা এগেন সবাইকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা। এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান এটার সাথে খুব ভালোভাবে পরিচিত, মানে তার সাথে আমার আলোচনা সবকিছু এর মাধ্যমে উনিও খুব ভালোভাবে পরিচিত। এবং উনার সাইড থেকে, মানে আমি বিএনপির কথা বলতে পারি না, কিন্তু চেয়ারপারসনের সাথে যেহেতু আমার আলোচনাগুলো হয়েছে, সো উনার সাইড থেকে আমি বলতে পারি যে উনি এটলিস্ট চান যে বিএনপিও যেন এই জায়গা থেকে থাকে। সো সেই জায়গা থেকে আমাদের প্রচেষ্টা সবাইকে একত্রিত করা। আপাতত মিনিমাম আরো কয়েকজন আছেন, বাট মিনিমাম তো এনডিএম আর বিএনপি একসাথে হয়েছে। এখন আমরা বাকি সবাইকে একসাথে করার প্রচেষ্টায় আছি। সো স্যার, তাহলে আমরা এটা দাঁড়ায় যে মূল উদ্দেশ্য যে জনগণের জন্য একটা মানে সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা সুন্দর নির্বাচন ব্যবস্থা দিয়ে বাংলাদেশের মানে যে গণতান্ত্রিক ট্রান্সফরমেশন এটা যেন সুন্দর করে হয়, সেই প্রচেষ্টায় বিভিন্ন দল আপনারা যারা আছেন তারা একসাথে কাজ করে যাচ্ছেন। এবং ইনশাল্লাহ। স্যার আশা করি যে বাংলাদেশের আমরাও মানে চাই যে আমরা যেন এবার আমরা আমাদের প্রথম ভোটটা বাংলাদেশে যে দিতে পারি,
এবং আচ্ছা। দ্রুত নির্বাচনটা হোক, নতুন কোনো অনেক ভয় লাগে স্যার আসলে। মানে আমরা তো জানি যারা একটু রাজনীতি নিয়ে সচেতন বা পড়াশোনা করেছি, আমরা কিন্তু বুঝতে পারি যে স্যার এই ধরনের ফ্রাজাইল সিচুয়েশন অনেক ভয়ঙ্কর পরিস্থিতির জন্ম দিতে পারে। সুতরাং এইখানে ম্যাচিউরড এক্সপিরিয়েন্সড এবং মানে ওই ধরনের মাঠে থাকা লোকজনের রাজনীতিটাকে মেনটেন করারও দরকার আছে, এবং ওই জায়গা থেকে আমরা আশা করি যে একটা সবারই সুন্দর, প্রয়োজন আছে। জি স্যার, একটা সুন্দর নির্বাচন আমরা চাই। অন্তত জনগণকে লেট দ্য পিপল ডিসাইড। যেহেতু আমরা বারবার গণতন্ত্রের সংজ্ঞায় গেলে আমরা বলতেছি বাই দ্য পিপল ফর দ্য পিপল, তাই না? তো সেই পিপলকে তো মানে ডিসিশনটা নিতে দিতে হবে। সো ওই জায়গাতে আশা করি যে যারা বর্তমান ক্ষমতাসীন রয়েছেন বা অন্তর্বর্তীকালীন সরকার বা জাতীয় নাগরিক পার্টি, আসলে কি আমরা সবাই চেয়েছিলাম একটা গণ আন্দোলন, একটা কমন এনিমির এগেনস্টে। সো এখানে আমরা কেউ কারো এনিমি না, আমরা সবাই এক্স্যাক্টলি। একসাথে কাজ করে আমাদের সত্যিকারের যে রাজনৈতিক উদ্দেশ্য জনগণের জন্য একটা নতুন বাংলাদেশ উপহার দেওয়া, স্যার, ওই জায়গায় যাতে আমরা যেতে পারি। আশা করি সবাই আমাদের পডকাস্ট থেকে এই মেসেজটাই পাবেন। এবং স্যার, এনডিএম এ জয়েন করার জন্য আমরা মোটামুটি অনেককেই বলিস যে এনডিএম নিয়ে যদি আপনারা দেখেন আগে একটা পার্টির, বাংলাদেশে বহুত রাজনৈতিক দল আছে স্যার, আমি এটা আপনার সামনেই বলতে পারবো যে বাংলাদেশে বহু রাজনৈতিক দল, এমনকি ছাত্রদের রাজনৈতিক দল বা নতুন পার্টি, সবাই বলতেছে যে আমাদের নতুনত্ব নিয়ে আসতেছি, বাট আমি বিশ্বাস করেন কারোর কোনো অ্যাক্টিভিটিস আমি নতুনত্ব কিছু দেখি নাই, সেই ঘুরে ফিরে ওই পুরনো পলিটিক্সের প্র্যাকটিস। বাট এনডিএম যেভাবে আমরা, জিপিআর এবং এনডিএম যেভাবে আমরা কাজ করে যাচ্ছি বিভিন্ন সময়, মানে দেশের আসল সমস্যাগুলোকে পয়েন্ট আউট করে সলিউশন বেসড যে পলিটিক্স আমরা করতে চাচ্ছি, এই জায়গাটাও আমাদের জনগণদেরকে জানানো উচিত। এবং শুধুমাত্র মানে একটা রাজনৈতিক দলের কি কর্মকাণ্ড এবং তারা কি করতে চায়, এই জিনিসগুলো দেখেই যেন মানুষ অন্তত অনুপ্রাণিত হয় বলে আমরা মানে ততটুকু আমরা আশা করতেই পারি স্যার, নাকি? জি, no, আমি কমপ্লিটলি এগ্রি উইথ ইউ, আরমান, কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। অলরাইট, সো আমি উদয় অ্যান্ড আমি জাস্ট শাফিন। আশা করব যে এই যে স্যার যেটা বললো যে স্যারকে একটা টাইমে মানুষ এসে রিকমেন্ড করতো যে আমাকে একটু বলে দেন যাতে আমি জাতীয় পার্টির চেয়ারপারসনের কাছে ভালো জায়গায় আসি। তারপর স্যারকে আবার এই যে এসআই পুলিশ তাদের কাছে বলা, রিকোয়েস্ট করা লাগছে, রাতে ফোন দেওয়া লাগছে যে চালাই দিয়েন না, চালান দিয়েন না। তো এই সার্কেলটা যেন রিপিট না হয়। বিএনপি ক্ষমতায় আসুক, এনসিপি ক্ষমতায় আসুক, এনটিএম ক্ষমতায় আসুক, যেই আসুক, মানে আমি এই পডকাস্টের মাধ্যমে যারাই শুনতেছেন, আমি জাস্ট অ্যাজ এ নাগরিক আমি হোপ করব আমার যাতে ফোন দিয়ে আবার কাউকে রিকোয়েস্ট না করা লাগে যে আমার ভাইকে চালান দিয়েন না। আহ, আমি আই উইল ওয়ান্ট এ ফেয়ার বাংলাদেশ। হ্যাঁ, সেটা সো সবারই ট্র্যাক রেকর্ড কম বেশি, মানে আমরা জানি, মানে জানা আছে, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, বা যারাই এতদিন ক্ষমতায় ছিলেন। সো আমি যখন অ্যাজ এ নাগরিক ভোট দিব, আমি চিন্তা করব যে এই জিনিসটা যাতে, এই দুষ্ট চক্রটা যাতে রিপিট না হয়, সার্কেলটা যাতে ব্রেক হয়। সো আই উইল ট্রাই মাই বেস্ট টু ডু দ্যাট আর কি। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অল অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।